কারণ আমরা যেটা উপলব্ধি করছি যে এখন স্কলারশিপের ক্ষেত্রে প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে। যেমন আগে দেখা যেত যে যাদের সিজিপিএ একটু দুর্বল ছিল তারা হয়তো আইএলটিএস, জিআরই একটু ভালো করলে ভালো একটা আ স্কলারশিপ পেয়ে যেত। কিন্তু লাস্ট ২-৩ বছর আমি যেটা খেয়াল করছি যে এখন যারা এই স্কলারশিপ পাচ্ছে বিশেষ করে আ ভালো একটা স্কলারশিপ, তো দেখা যাচ্ছে যে তাদের প্রিভিয়াস ২-৩ টা করে পাবলিকেশন আছে। আর এটা হচ্ছে বর্তমান যারা অ্যাডমিশন কমিটিতে আছে বা যারা প্রফেসর যারা আমাদেরকে হায়ার করছে রিসার্চ এর জন্য। তো তারা দেখতেছে প্রিভিয়াস ওই স্টুডেন্টের কোনো রিসার্চ ব্যাকগ্রাউন্ড আছে কিনা। তো এইজন্য আমরা একটা এই উদ্যোগটা নিই যাতে করে আমাদের বাংলাদেশে যে আ আমাদের ছোট ভাই-বোন যারা আছে যারা আ আমেরিকা বা ইউরোপ যারা হায়ার স্টাডি করতে চায়, তো তাদের জন্য একটা পরিপূর্ণ একটা গাইডলাইন আ কিভাবে আমরা এই স্কলারশিপ গুলা ধরতে পারি এবং এটার যে একটা ব্যারিয়ার আছে রিসার্চ, তো সেটা আমরা কিভাবে তাদেরকে হাতে কলমে ধরে শিখাইতে পারি। তো সেই উদ্যোগ নিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছি। সো যেটার আমরা নাম দিয়েছি একাডেমিয়া রিসার্চ অ্যান্ড ইনোভেশন। তো আমি জাস্ট একটু বলব, বেশি সময় নেব না। কারণ আমাদের আজকে স্পিকার আছে যিনি বলবেন রিসার্চ সম্পর্কে। স্পেশালি কি ইথিক্স আমরা মেইনটেইন করব রিসার্চ এবং পাবলিকেশন এ। উনি আমাদের একটা পরিপূর্ণ একটা গাইডলাইন দিবে। সো এখানে আমি জাস্ট আমার একটু বায়োগ্রাফি বলি। আমাকে অনেকে হয়তো চিনেন, আ যারা চিনেন না। সো আমি মাওলানা ভাসানী থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। আমার ব্যাকগ্রাউন্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং আমি মাস্টার্স করেছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল থেকে। সো এখন আমি পিএইচডি করছি ইউনিভার্সিটি অফ জর্জিয়াতে। আ আমার মেজর প্রোগ্রাম হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স। সো আমি ব্যাচেলর কমপ্লিট করছি ২০১৫ থেকে। তারপর আমি ইন্ডাস্ট্রিতে জয়েন করি এবং টিচিং এ আ বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে ছিলাম। আ পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, দেন আ বিজিএমইএ ইউনিভার্সিটি এবং ফাইনালি আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তিতে এখন কর্মরত আছি সহকারী অধ্যাপক হিসাবে। সো আপনারা আমার রিসার্চ প্রোফাইলটা দেখতে পারবেন। আ এখানে আমার আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিব। তো আপনারা আমার রিসার্চ গুলো দেখে মানে এইটা উপলব্ধি করতে পারবেন যে আপনার সাথে আমার প্রোফাইল যায় কিনা বা আ আমি আপনাদের কতটুকু হেল্প করতে পারবো আমাদের এই আ প্ল্যাটফর্ম এর মাধ্যমে। আমি আপনাদের লিঙ্কটা শেয়ার করব আমার Google Scholar এর। সো এখন আসি আমাদের যে প্ল্যাটফর্ম আমরা বলতেছি যে একাডেমিয়া রিসার্চ অ্যান্ড ইনোভেশন, এটা অ্যাকচুয়ালি কি? সো এটা আমরা জাস্ট একটা Facebook একটা পেজ খুলেছি আরকি। জাস্ট আপনাদের আ কালেক্ট করার জন্য আমরা যে আইডিয়া গুলা আপনাদের দিতে চাই বা যে হেল্পটা আমরা আপনাদের করতে চাই বা আমরা যা জানি যেটা আপনাদের মাধ্যমে শেয়ার করতে চাই, জাস্ট এইটা একটা প্ল্যাটফর্ম, এছাড়া আর কিছুই না। সো আপনারা যারা এখনো পর্যন্ত জয়েন হন নাই, এই গ্রুপটাতে আপনারা জয়েন হয়ে যায়েন। সো এখন আসুন এই একাডেমিক রিসার্চ এবং ইনোভেশন এটা অ্যাকচুয়ালি কি? সো মেইনলি এটা হচ্ছে একটা রিসার্চ বেসড প্ল্যাটফর্ম যেখানে আ আমরা হচ্ছে আপনাকে যুক্ত করব। আপনারা যারা রিসার্চ ইন্টারেস্ট আছেন তাদের আমরা এখানে যুক্ত করব। আমরা যা জানি সেটা আপনাদের মাঝে প্রোভাইড করার চেষ্টা করব। আর মেইন থিং হচ্ছে আপনাদের আমরা মেইনলি এটা কানেক্ট করতে চাই যাতে করে আমরা নতুন কিছু উদ্ভাবন করতে চাই। যে উদ্ভাবনের মাধ্যমে আমাদের একাডেমি এবং গ্লোবাল যে প্রবলেম গুলো আছে সেগুলো আমরা সলভ করতে পারবো। সো এইটাই হচ্ছে আমাদের একটা মেইন থিং। যার কারণে আমরা এই প্ল্যাটফর্মটা দাঁড় করিয়েছি। সো একটু আপনাদের বলি যে অ্যাকচুয়ালি আসলে আমরা রিসার্চ কেন করব? এটা আমাদের কেন জরুরি? সো রিসার্চ আমরা অনেকগুলো কারণে করি যেটা আপনারা ছবিটাতে দেখতে পাচ্ছেন। সো বিভিন্ন কারণে আমরা রিসার্চ করে থাকি। বাট যদি আমি আ কয়েকটা আ কিওয়ার্ড বলতে চাই তাহলে আপনাদের ১ম এ বলতে হয় যে আমরা রিসার্চ করি প্রথমত ইনোভেশন এর কারণে। আমরা নতুন কিছু তৈরি করতে চাই বা আ সেটা প্রোডাক্ট হতে পারে, সার্ভিস হইতে পারে। দেন আমাদের মেইন একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে রিসার্চ করলাম এটা একটা স্বীকৃতি দেওয়া বা পাবলিকেশন করা। সো আমরা একটা পাবলিকেশন করি। দেন হচ্ছে কোলাবোরেশন। আমরা রিসার্চ করি, বিভিন্ন রিসার্চার সাথে আমরা কানেক্ট হতে পারি। সো একটা বড় একটা কোলাবোরেশন এর প্ল্যাটফর্ম এবং এটা অফ কোর্স একটা কানেকশন। আর ফাইনালি যেটা বলব সেটা রিকগনিশন। আমি যে রিসার্চ করতেছি আমি একটা স্বীকৃতি পাই। যেমন তো আপনারা হয়তো Facebook এ কিছুদিন আগে দিয়ে দেখেছেন যে 2% অনেক সায়েন্টিস্ট দেখেছেন। সো তারা রিসার্চ এ খুব ভালো ছিল। দ্যাটস হোয়াই তাদের একটা রিকগনিশন যারা তারা হচ্ছে 2% সায়েন্টিস্ট। বাট
এখানে আপনাদের আসলে রিসার্চটা কেন জরুরি? সো আমাদের যে মহৎ উদ্যোগ সেটা হচ্ছে মেইন হচ্ছে আপনাদের একটা ভালো স্কলারশিপ ম্যানেজ করে দেওয়া। সো আপনারা যদি রিসার্চ আন্ডার গ্রেডে ২-১ টা ভালো পাবলিকেশন করতে পারে, এটা আপনাদের জন্য স্কলারশিপে আমি বলি খুব বড় একটা অবদান রাখবে। যে আমি লাস্ট 2 ইয়ার্স এ দেখছি। আমার ল্যাবে গত ৪-৫ জন যারা স্কলারশিপ পেয়েছে প্রত্যেকে ২-৩ টা করে পাবলিকেশন ছিল। এবং বাংলাদেশে অনেকে যারা এবার এপ্লাই করেছিল আমাদের ইউনিভার্সিটিতে অনেকের খুব ভালো জিআরই ছিল, ভালো আইএলটিএস ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের কোনো রিসার্চ ব্যাকগ্রাউন্ড ছিল না। দ্যাটস ওয়াই তাদের অ্যাডমিশন পার্সেন্টেজটা অনেক কম হয়েছে। সো আমাদের মেইন ফোকাস আপনারা যারা অনার্স বা মাস্টার্স যারা করছেন তাদেরকে আমরা এই প্ল্যাটফর্মে যুক্ত করে আপনাদের রিসার্চটা আমরা শিখাইতে চাই। যার ফলশ্রুতিতে আপনারা একটা ভালো স্কলারশিপ যেন ম্যানেজ করতে পারেন। এটা হচ্ছে আমাদের উদ্যোগ। এছাড়া আর কিছুই না। তো আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের কি প্রোভাইড করব সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে রিসার্চ লার্নিং কোর্স। আমরা কিছু রিসার্চ লার্নিং কোর্স চালু করব যেগুলো হচ্ছে পরিচালনা করবে আমেরিকাতে বা ইউরোপে যারা পিএইচডি করতেছে বা অলরেডি যাদের পিএইচডি কমপ্লিট হয়েছে তারা এই রিসার্চ কোর্সগুলো পরিচালনা করবে। সো আমাদের কিছু ফ্রি ওয়েবিনার থাকবে, সেমিনার থাকবে যেটা বিভিন্ন স্কলারশিপের ইনফরমেশন নিয়ে বা আ বিভিন্ন আ শিক্ষণীয় বিষয় যেগুলো আমাদের রিসার্চ এবং স্কলারশিপে কাজে লাগবে, এগুলো আমরা প্রোভাইড করব আপনাদের প্রতি মাসে বা ১৫ দিন পর এরকম আমাদের কিছু আম প্রোগ্রাম থাকবে। আপনারা সেগুলো আমাদের কাছ থেকে পাবেন। দেন হচ্ছে রিসার্চ আইডিয়া জেনারেশন। সো আমাদের সাথে যে স্টুডেন্ট গুলা যুক্ত হবে, যারা রিসার্চ করতে চায়, যারা রিসার্চে আগ্রহী, আমরা তাদের কিছু রিসার্চ আইডিয়া শেয়ার করব। সেই রিসার্চ গুলা কিভাবে করতে হবে, কিভাবে স্যাম্পল ডেভেলপমেন্ট করতে হবে, কোথায় টেস্ট করতে হবে, এগুলো সবগুলো আমরা প্রোভাইড করব যাতে করে আপনারা একটা ফ্রুটফুল একটা পাবলিকেশন করতে পারেন। সো দেন হচ্ছে মেন্টিং। অফ কোর্স আমরা মেন্টিং করব। আমাদের মেইন ফিল্ড হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স। সো নরমালি আমরা এই ফিল্ড গুলা আ কভার করব। সো এর বাহিরেও যদি কেউ আসে যারা সোশ্যাল সায়েন্স তো সেগুলোর মেন্টর খুঁজে আমরা বের করে আপনাদের আমরা আ সার্ভিস দেওয়ার চেষ্টা করব আমাদের পক্ষ থেকে। দেন আমি লিখছি এখানে টেস্টিং ফ্যাসিলিটি। সো আমাদের কিছু কোলাবরেটিভ ল্যাব আছে সেটা বাংলাদেশে ৪-৫ টা কোলাবরেটিভ ল্যাব আছে। সো আপনারা যদি কাজ করেন ওই ল্যাবগুলোতে গিয়ে কাজ করতে পারবেন। আমরা আপনাদের সবগুলো অ্যাপ্রুভ নিয়ে দিব। আ এই আরকি। দেন ম্যানুস্ক্রিপ্ট বা আর্টিকেল প্রিপারেশন। আমরা যেহেতু রিসার্চ বেস কিছু কোর্স অফার করব। সো অফ কোর্স আমরা কিভাবে রিসার্চ লিখতে হয়, একটা কিভাবে আর্টিকেল প্রিপারেশন করতে হয় এই সম্পর্কে আপনারা একটা ভালো ধারণা পাবেন। আমরা আপনাদের হেল্প করব। সো ফাইনালি আমরা যে কাজ করতেছি তার স্বীকৃতি স্বরূপ আপনাদের একটা পাবলিকেশন হবে। যেই পাবলিকেশনটা আপনাকে হাইয়ার স্টাডিতে খুব বড় একটা অবদান রাখবে। তো এর বাহিরেও আমরা যেহেতু ইউরোপ, আমেরিকা বিভিন্ন দেশে পড়াশোনা করছি, যারা আমরা আপনাদের মেন্টিং সার্ভিস প্রোভাইড করব। সো আপনাদের স্কলারশিপ রিলেটেড বা হায়ার স্টাডি রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে বা যেমন কিভাবে এসওপি রেডি করতে হয়, কিভাবে লেটার অফ রিকমেন্ডেশন দিতে হয়, দেন কিভাবে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হয়, কিভাবে ইমেইল করতে হয়, এই ইনফরমেশন গুলো আমরাও প্রোভাইড করব ইনশাআল্লাহ। সো এই শর্টকাটে আমি শেষ করছি কারণ আমাদের মেইন আকর্ষণ হচ্ছে আজকে আমাদের মেইন স্পিকার। তাকে সময় দিতে হবে। সো আমাদের যোগাযোগ করার জন্য সিম্পলি আমাদের যে ফেসবুক গ্রুপ আছে একাডেমিয়া রিসার্চ অ্যান্ড ইনোভেশন এখানে আপনারা মেসেজ দিতে পারেন। আ আমরা যারা টিম আছি আপনাদের আম রেসপন্স করার চেষ্টা করব। দেন আমার হোয়াটসঅ্যাপ একটা নাম্বার আমি দিয়েছি। সেটা আপনারা নোট ডাউন করতে পারেন। আপনার মেসেজ দিলে আমি রিপ্লাই দিব। দেন আমাদের একটা ইমেইল আছে। সো ইমেইলে আপনারা ইমেইল করলে আপনারা হচ্ছে রেসপন্স পাবেন ইনশাআল্লাহ। তো খুব দ্রুত শেষ করার জন্য দুঃখিত। আ এই ছিল আমার সংক্ষিপ্ত বক্তব্য। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শহীদুল ইসলাম চাকু সুন্দরভাবে কথা বলার জন্য। তো আমরা দেরি করবো না, তো এখনই আমরা চলে যাব আমাদের মেইন স্পিকার ডক্টর সুব্রত চন্দ্র দাস স্যারের কাছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমাকে তো অ্যাক্সেস স্যারের কাছ দেওয়া থেকে হয়েছে না। আমরা শুনবো ইথিক্স ইন রিসার্চ এন্ড পাবলিকেশন এবং জি স্যার। ওকে, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, এখন আসছে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ একাডেমিয়া রিসার্চ অ্যান্ড ইনোভেশন এন্ড তারিকুল ইসলাম।
for your invitation to this webinar. সো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মানে রিসার্চ এন্ড পাবলিকেশনে আমাদের কি কি এথিক্স মেনটেন করতে হয়। সো প্রথমেই আমার পরিচয়, আমি ডক্টর সুব্রত চন্দ্র দাস, বর্তমানে নরিজিয়ান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে রিসার্চার হিসেবে আছি। এখান থেকে আমি গত বছর আমার পিএইচডি কমপ্লিট করেছি কম্পোজিট ম্যাটেরিয়ালের উপর। আর আমার পড়াশোনা বাংলাদেশে মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর এবং মাস্টার্স একই ইউনিভার্সিটি থেকে। এরপরে কিছু মানে জব এক্সপিরিয়েন্স আছে। টিচিং হচ্ছে প্রথমে আমি শুরু করি খাজা ইউনুস আলী ইউনিভার্সিটি সিরাজগঞ্জে, সেখানে ফ্যাকাল্টি মেম্বার ছিলাম এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম। এরপরে গভর্নমেন্ট জব হয়, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ জুট অ্যান্ড টেক্সটাইলের আন্ডারে বাংলাদেশে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে সেখানে। প্রথমে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ছিলাম, এরপরে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং এরপরে 2019-এ নরওয়েতে আসি পিএইচডির জন্য। আর কিছু এডিটোরিয়াল অ্যাক্টিভিটিসও আমি করতেছি এখন, যেমন জার্নাল অফ ন্যাচারাল ফাইবার্স টেইলর অ্যান্ড ফ্রান্সিসের এডিটোরিয়াল বোর্ড মেম্বার, আর হচ্ছে গেস্ট এডিট করতেছি দুইটা স্পেশাল ইস্যু অফ এমডিপিআই ন্যানো ম্যাটেরিয়ালস অ্যান্ড জার্নাল অফ কম্পোজিট সায়েন্স। সো শুরু করার আগে তো সবার একটু পরিচয় জেনে নেই যে এখানে কারা কারা আছে আজকের এই ওয়েবিনারে। তো একটু করলে ভালো হয়, মানে একজন থেকে আহ, এখানে হোস্ট যে আছে তুমি একটু হেল্প করো, মানে সবার নাম, কে কোথায় আছে, মানে কোন ইউনিভার্সিটিতে, এবং যদি কোনো পাবলিকেশন থেকে থাকে সেটাও বলতে হবে। ওকে। শুরু আমার থেকে শুরু বেসিক ইঞ্জিনিয়ারিং হ্যাঁ হ্যাঁ। ফাইনাল ইয়ারে। এর পরবর্তীতে আমি রিকোয়েস্ট করব আরিফিন হাসান, এবং আরিফিন হাসান পরিচয় দেওয়ার পরে আপনি আপনার প্রয়োজনকে মেনশন করতে পারেন, অথবা আমি বলি। আরিফিন হাসান, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার আমি মোহাম্মদ আরেফিন হাসান, যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আপনার পরিচয়টা থার্ড দিবেন। ইয়ার সেমিস্টার। ওকে, এরপর পরবর্তী আরিফ রেসপন্স করবেন, আরিফ ভাইয়া। আরিফ, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার, আমি আরিফ, গ্রাজুয়েশন কমপ্লিট করছি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। বর্তমানে আমি সাপ্লাই চেইন এন্ড প্রকিউরমেন্টে জব করতেছি। এরপরে ইমন, পিই লেখা, আপনি রেসপন্স করবেন। জি, আসসালামু আলাইকুম স্যার। আমি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর 21-22 সেশনের থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারে বর্তমানে পড়াশোনা করতেছি। ঈশা। আসসালামু আলাইকুম, আমি ফারহানাউল্লাহ এশা। আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফোর্থ ইয়ার সেকেন্ড সেমিস্টার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। জয়া সাহা। আসসালামু আলাইকুম, আমি বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছি, থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার। মাহবুব। মাহবুব, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, না থাকলে তুমি নেক্সট বলো আর কি। হ্যাঁ, আসিফ ইসলাম। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ আসিফ ইসলাম, বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারে পড়াশোনা করতেছি। এমডি মাসিয়াত। আসসালামু আলাইকুম স্যার, আমি বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি, ইঞ্জিনিয়ারিং। এমডি ওয়ালিদ হোসাইন। হ্যালো, আমি মোহাম্মদ আওলাদ হুসাইন,
আমি টিটেক থেকে গ্রাজুয়েশন শেষ করে এখন বস্ত্র অধিদপ্তরের আন্ডারে জব করতেছি। আচ্ছা, কোথায় বস্ত্র অধিদপ্তরের আন্ডারে কোথায় আছো তুমি? আমি আছি লালমনিরহাট টেক্সটাইল ইনস্টিটিউটে জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে। আচ্ছা, গ্রেট। এমডি মমিন স্যার হোসেন। আমি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মমিন হোসেন, যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, 4th ইয়ার ফাইনাল ইয়ার স্টুডেন্ট, সেকেন্ড সেমিস্টার। মিঠুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিঠুন, আমি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে 4th ইয়ারে পড়ালেখা করছি। পাশাপাশি টেক্সটাইল ট্যুর ইনোভেশন হাবে জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে পার্ট টাইম হিসেবে আছি, ওখানে টেক্সপেস ট্যুরের এডিটোরিয়াল টিমে কাজ করতেছি। আর স্যার আমার রিসার্চ ইন্টারেস্ট হচ্ছে স্যার ন্যানো পার্টিকেলস এর উপর। স্যার আমার থিসিসও করতেছি, পাশাপাশি আরো কয়েকটা কাজ করছি, বাট এখনো পেপার পাবলিশ করা হয়নি স্যার। মোহাম্মদ লুৎফর। নয়ন চন্দ্র। মোহাম্মদ লুৎফর, আপনি বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ লুৎফর রহমান নয়ন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, 2য় বর্ষের প্রথম সেমিস্টার। ওকে, শেষ। আমির। ওকে, থ্যাংক ইউ। সো হ্যাঁ, আমি এখন শুরু করি। সো সবাইকে ধন্যবাদ। একটু আর কি ব্যাকগ্রাউন্ড জানলাম, কারণ আমি যে কথা বলবো এখানে আসলে কাদের উদ্দেশ্যে বলতেছি এটা জানলে ভালো হয়। তো এই মানে প্রেজেন্টেশন মেইনলি এখানে একটা আমি কোর্স করেছিলাম এলসবেয়ার এর এথিক্স ইন রিসার্চ এন্ড পাবলিকেশনে, ওইটার বেস মানে প্রায় মেজরিটি ওইখান থেকে নেওয়া। তোমরা এটা দেখতে পারো, গুগলে সার্চ করলেই মানে পাওয়া যাবে। এবং আমি রিকমেন্ড করতেছি সবাইকে যে মানে রিসার্চ, সায়েন্টিফিক রিসার্চ শুরু করার আগে এখানে কিছু কোর্স আছে, রিসার্চার একাডেমি এলসবেয়ার, এখানে লগ ইন করে অনলাইনের অনেক মেবি 20-30 কোর্স আছে, এগুলা করা উচিত। তাহলে ভুল হবে না। আমরা যখন প্রথমে রিসার্চ শুরু করি আমাদের অনেক ভুল হয়েছে, বাট পিএইচডি মানে করতে করতে আফটার পিএইচডি নাও মানে এখন আসলে বুঝতেছি যে কোনটা ঠিক কোনটা ঠিক না।
এই জন্য এটা রিকমেন্ডেড হাইলি। আর হচ্ছে আচ্ছা, হ্যাঁ এখানে ভিডিও রেকর্ডিং ইজ নট পারমিটেড অফ দিস সেশন। ওকে, আশা করি সবাই এটাই করবে। তোমরা স্ক্রিনশট নিতে পারো, নো প্রবলেম। সো আসলে হোয়াট ইজ এথিক্স, মানে প্রথমে এটা নিয়ে একটু আলোচনা করি। তবে আমি করবো না এটা, আমি তোমাদের কাছ থেকে মানে শুনতে চাই তোমরা এথিক্স বলতে কি বুঝো। তোমাদের কয়েকজন, 4-5 জন একটু বলো, মানে হোয়াট ইজ এথিক্স। স্যার, এথিক্স বলতে আমরা বুঝি যে আসলে কোনটা ঠিক বা কোনটা ব্যাঠিক বা কোনটা মানে আমাদের ছোট থেকে যেটা শেখানো হয় বা আমরা একাডেমিক ভাবে যেটা শিখি আসলে কোনটা ঠিক বা কোনটা ব্যাঠিক আমাদের চোখে আসলে যেটা মনে হয় সেটাই স্যার এথিক্স আর কি আমাদের আচ্ছা আচ্ছা, আর আরো আর স্যার আমি যেটা মনে করি রিসার্চ করার ক্ষেত্রে আর কি যে কোনো জিনিস একটা নৈতিকতা বোধ আছে। যেরকম অন্যের লেখা আমি যদি কপি পেস্ট করে বা নিজের নামে চালিয়ে দিলাম, বা অন্য কেউ যদি একটা রিসার্চ করলো তার লেখা আমি আহ, আর কি নিজের নামে দিয়ে ফার্স্ট অথর দিয়ে আমি ওখানে কোনো কাজই করলাম না। তো এইটা তো একটা নৈতিকতার এটা নৈতিক অবক্ষয় যেটা। আচ্ছা, এটা তো হ্যাঁ রিসার্চ এথিক্স, বাট মানে সিম্পলি হোয়াট ইজ এথিক্স, মানে যদি বলি নৈতিকতা বা নৈতিকতা জিনিসটা কি, মানে রিসার্চ বাদে মানে তোমাদের যা ধারণা আইডিয়া আছে, কারণ এটা আমরা সবাই জানি, এই সম্পর্কে বলো আর কি। আরো কেউ আছো 4-5 জন, মানে এটা আসলে সেখানে কিছু নাই যে এথিক্স কি জিনিস, তোমাদের কাছ থেকে আমি একটু শুনতে চাচ্ছি। স্যার, আমরা ইথিক্সটা এভাবে বলতে পারি যে সমাজস্থ একজন মানুষ হিসেবে আমি কি করব আর কি করব না, সেটাই আমার ইথিক্স আমাকে শেখাবে বা বলবে। হুম হুম, এরপর আরো আরো মানে আরো কয়েকজন বলো, তোমরা তো জানো এগুলা কি। স্যার ওই যে রিসার্চে এথিক্স বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো অনেকে বলেছে যে অন্যের রিসার্চ পেপার কপি করা, এটা তো স্যার অনেক বড় একটা ক্রাইম, প্লাস এটা যদি একবার ধরা পড়ে তো সবসময়ের জন্য ব্যান্ড হয়ে যায়, আমি এটা জানি। আর প্লাস অনেকে আবার এটাও করে যে মানে টাকার বিনিময়ে মানে মানে সে রিসার্চ পেপারটা একটা নর্মাল জার্নালে দিয়ে দেয়, মানে এরকম কিছু অনেক সময় হয়ে থাকে। আচ্ছা, এরপর আর কেউ। স্যার, নৈতিকতার সবচেয়ে বড় শিক্ষা আমরা পেয়ে থাকি স্যার ছোট থেকে আমাদের পরিবার থেকে, বিশেষ করে নিজের মায়ের কাছে। তারপরে স্যার আমরা যাই হচ্ছে সমাজ, তারপরে স্কুল, কলেজ, ভার্সিটি। প্রথম শিক্ষাটা আসে আমাদের পরিবার থেকে স্যার। আচ্ছা, এখন পরীক্ষায় নকল করা এটা কি মানে এথিক্স এর মধ্যে পড়ে না? পড়ে না? ধরো না স্যার, পরীক্ষায় করে নকল, না, এটা তো এথিক্স এর হ্যাঁ বাইরে স্যার, আমরা জানি এটা করাটা ঠিকই হুম অনৈতিক, তো এটা তো হুম, এথিক্স এর মধ্যে পড়ে না স্যার। আচ্ছা হুম, আচ্ছা লাস্ট আর আর কেউ কিছু বলতে চাও? ওকে, থ্যাংক ইউ। সো এটা আসলে মানে খুবই সেনসিটিভ, তাই না এথিক্স? আমাদের দেশে আমরা মানে মেজরিটি মানুষের কাছ থেকেই শুনি যে ভালো, বিশেষ করে ধর্মীয় বিষয়, কিন্তু প্র্যাকটিক্যালি বাস্তবে আমরা হচ্ছে বাংলাদেশিরাই এথিক্স খুব একটা মানি না, তাই না? এই জন্য আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন, এবং সব ক্ষেত্রেই একেবারে মানে সিম্পল একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রাইম মিনিস্টার পর্যন্ত সবখানেই কি আনএথিক্যাল মানে অ্যাক্টিভিটিস, মিথ্যা, দুর্নীতি, তাই না? এগুলো আমরা এক্সপিরিয়েন্স করতেছি বাংলাদেশিরা। আর এই জন্য আমাদের দেশের হয় না, মানে ডেভেলপমেন্ট নাই। একই চক্করে মানে এই দুর্নীতির একটা দুষ্ট চক্র যদি বলতে পারি, এটাতে আমরা মানে চলতেছে আর কি, সাইক্লিক আকারে এটা চলতেছে। যাই হোক, এটা তোমরা জানো, এই ব্যাপারে আসলে কিছু বলার নাই। আর এখন হচ্ছে রিসার্চ এথিক্স। রিসার্চ এথিক্স হচ্ছে মানে রিসার্চ করতে গেলে সায়েন্টিফিক রিসার্চের কিছু নিয়ম কানুন আছে, যেটা বিভিন্ন অর্গানাইজেশন বা জার্নাল তারা ডিফাইন করে দিছে যে আমাদের এই বিষয়গুলা মানতে হবে, ঠিক আছে?
এবং এটাই হচ্ছে রিসার্চ এথিক্স এর মধ্যে পড়ে সিম্পলি আর কি, একেবারে একটা সেন্টেন্সে বলতে গেলে আরো মানে ডিটেলস পড়তে হবে, আরো অনেক নিয়ম কানুন আছে। সো প্রথমেই আমরা আসি অথরশিপ। মানে একটা পেপার পাবলিশ হইলে সেখানে তো কেউ না কেউ কাজ করে, তাই না? কাজ করার ফলে আম, এবং পাবলিশ করতে গেলে তাদের নাম দিতে হয়। ওকে, সো কি এখন কে কে অথর হইতে পারে? যেমন নেমিং অথর্স অন আ সাইন্টিফিক পেপার এনশিওরস দ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডিভিজুয়ালস গেট ক্রেডিট অ্যান্ড আর অ্যাকাউন্টেবল ফর দ্য রিসার্চ। মানে যারা হচ্ছে এই রিসার্চের জন্য অ্যাকাউন্টেবল, ধরো আমি সামথিং এক্স ওয়াই জেড একটা কাজ করলাম, এখন এটা আসলে কারা করছে, ঠিক আছে, ল্যাবে কে কাজ করছে বা কারা লিখছে, এটার কে ভ্যালিডেট করছে এবং তারা এটার জন্য দায়বদ্ধ আর কি, তাদেরকে আমরা অথর হিসেবে আর কি নমিনেট করব। আরো কিছু আছে, যেমন while there is no universal definition of authorship, an author is generally considered to be an individual who has made a significant intellectual contribution to the study. মানে অথরশিপের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে তার সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন থাকতে হবে ওই কাজে, ঠিক আছে? সেটা কনসেপ্ট মানে কনসেপচুয়ালাইজেশন হইতে পারে, যে আমি আমার আইডিয়া, দ্যাট ইজ মাই আইডিয়া, সুপারভিশন হইতে পারে, এরপর এক্সপেরিমেন্টাল ওয়ার্ক আছে, ভ্যালিডেশন, রাইটিং, ঠিক আছে, রিভিউ, এডিটিং, দিস থিংস। আর এখানে ইন্টারন্যাশনাল কমিটি অফ মেডিকেল জার্নাল এডিটর্স তারা কিছু মানে করছে, যে 4টা ক্রাইটেরিয়া কথা বলছে যে এই অনুযায়ী অথরশিপ করা যেতে পারে। যেমন সাবস্টেন্সিয়াল কন্ট্রিবিউশন টু দ্য স্টাডি কনসেপশন অ্যান্ড ডিজাইন, ডাটা অ্যাকুইজিশন, অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন। এরপরে হচ্ছে ড্রাফটিং অর রিভাইজিং দ্য আর্টিকেল ফর ইন্টেলেকচুয়াল কন্টেন্ট and approval to the final version and agreement to be accountable for all aspects of the work related to the accuracy or integrity of any part of the work. এরপরে আরো কিছু হচ্ছে the following are some general guidelines which may vary from field to field. যেমন এখানে the order of author, যেমন অথর, ফার্স্ট অথর, সেকেন্ড অথর কে হবে এটা লাইক নিজেরা ঠিক করবে, যারা কো অথর আছে সবাই মিলে ঠিক করবে। তবে সাধারণত আমি আমার এক্সপেরিয়েন্স থেকে নরওয়েতে বা ইউরোপে যেটা দেখি, যে যে পিএইচডি স্টুডেন্ট যে মেইনলি কাজটা করে সে ফার্স্ট অথর থাকে, আর সুপারভাইজার সাধারণত লাস্ট অথর থাকে। আর করেসপন্ডিং অথর দুইজনই হইতে পারে, মানে ফার্স্ট অথর হইতে পারে, লাস্ট অথর হইতে পারে, এটা ডিপেন্ড করে তাদের মানে যে রিসার্চ গ্রুপ আছে তাদের উপর। আর সেকেন্ড, ইন্ডিভিজুয়াল হু আর involved in a study but don't satisfy the journal's criteria for authorship should be listed as contributor or acknowledged individuals. মানে যদি তার যে পরিমাণ সে কাজ করছে সেই কাজ অনুযায়ী জার্নালের কিছু ক্রাইটেরিয়া থাকে অথরশিপ। আরেকটা হচ্ছে প্রত্যেকটা জার্নালে পড়তে হবে, মানে পেপার সাবমিশনের পূর্বে তাদের গাইডলাইন থাকে, গাইডলাইন ফর দা অথর্স। ওইখানে যদি ক্রাইটেরিয়া ফুলফিল না করে তখন তাদেরকে আমরা অ্যাকনলেজমেন্টে দিতে পারি যে সে এই করছে, যে এই কাজে হেল্পের জন্য। যেমন অনেক সময় ল্যাব এক্সপেরিমেন্টে অনেকে হেল্প করে, সাধারণত দেখা যায় ল্যাবের যারা অফিসার তাদেরকে আমি অ্যাকনলেজ করতে পারি যে অমুককে মানে থ্যাঙ্কস ফর হেল্পিং ইন দিস প্রজেক্ট। ওকে, আর ফর লার্জ মাল্টি সেন্টার ট্রায়ালস the list of clinicians and center is typically published along with a statement of individual contributions made. এটা হচ্ছে ক্লিনিক্যাল বা অনেক বড় রিসার্চের ক্ষেত্রে তখন করা হয় যে কে কোন অংশ করছে। বর্তমানেও মানে ম্যাক্সিমাম জার্নালে এটা থাকে যে অথর ক্রেডিট বা অথর কন্ট্রিবিউশন ডিক্লারেশন স্টেটমেন্ট, মানে কে এই আইডিয়া করছে, মানে কনসেপ্ট করছে, তারপরে তোমার কে লিখছে, কে এক্সপেরিমেন্টাল করছে, কে ভ্যালিডেট করছে, রিভিউ, এগুলা দিতে হয় বর্তমানে। আচ্ছা, আর মেইন প্রবলেম হচ্ছে পেপার রাইটিং এর ক্ষেত্রে প্লেজিয়ারিজম, ঠিক আছে? এটার মানে আমরা সবাই এটাতে ভুগি, আর যারা নতুন আছে তাদের ক্ষেত্রে ডিফিকাল্ট, তাই না? প্রথম দিকে পেপার লিখতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, মানে কিভাবে লিখবো বা আমরা কি করব
ঠিক আছে, কপি হয়ে গেল কিনা, এই ধরনের নানা রকম টেনশন থাকে। আর এইটা হচ্ছে মানে ফার্স্ট অফ অল এইটা মেনটেন করতে হবে যে প্লেজিয়ারিজম, এটা প্রবলেম হইলেই তখন মানে ভবিষ্যতে রিট্রাকশন বা পেপার বাতিল বা নানা রকম প্রবলেম হইতে পারে। সো ওয়ান অফ দ্য মোস্ট কমন টাইপস অফ পাবলিকেশন মিসকন্ডাক্ট ইজ প্লেজিয়ারিজম, when one author deliberately uses another's work without permission, credit or acknowledgement। ঠিক আছে, এটা ডাটা হইতে পারে, বিভিন্ন ওয়ার্ডস অর ফ্রেজ হইতে পারে, আইডিয়া হইতে পারে বা কনসেপ্ট হইতে পারে। ঠিক আছে, এই জন্য কি বলছে, অলওয়েজ সবসময় যদি তুমি মনে করো যে না আমি এই জিনিসটা আমার না, মানে অন্য কারো থেকে নেওয়া হয়েছে, পেপার রাইটিং এর ক্ষেত্রে সবসময় ক্রেডিট দিতে হবে। যেমন আমি একটা জার্নাল পড়লাম যে এক্স ওয়াই জেড, এখান থেকে এই বিষয়টা করা হলো যে টেক্সটাইলে ফাইবারে অমুকে মানে মিস্টার এক্স এই ফাইবার টেস্ট করছে, এই রেজাল্ট পাইছে যে টেনসাইল স্ট্রেংথ বা মডুলাস থার্মাল প্রপার্টিজ ডট ডট ডট, তখন ওই রেফারেন্স দিতে হবে। ঠিক আছে, যে ABCATAL সংক্ষেপে লেখা যায়, বা যদি অথর নেম মেনশন না করি স্টেটমেন্ট আকারেও লেখা যায়, কিন্তু শেষে রেফারেন্স দিতে হবে যে কোন জার্নাল থেকে এটা নেওয়া হয়েছে। আবার অনেক সময় যেমন আমি একটা জার্নালে রিভিউ পেপারে পেলাম যে ওইখানে সাইট করছে, ধরো যে কোনো একটা স্টেটমেন্ট, হ্যাঁ সে সাইট করছে, কিন্তু আমি আবার আমার পেপারে সাইট করার সময় ওই একই মানে ওই পেপার থেকে সাইট করলাম, কিন্তু আমি ভেতরে দেখলাম না, মানে অরিজিনাল পেপারে যাইতে হবে তোমাদেরকে। ঠিক আছে, যে আসল সোর্সটা কোথায়, ওই একটা রিভিউ পেপারে যেটা সাইট করছে ওইটাতে ক্লিক করো, ওই রেফারেন্সে ওই পেপারটা ফাইন্ড আউট করো, দেখো কি লিখছে। ঠিক আছে, এইভাবে ধরো আমি অনেক ক্ষেত্রে অরিজিনাল পেপার খুঁজতে গিয়ে আমার 3-4টা পেপারই করতে হয়েছে। ধরো প্রথমে রিভিউ পেপার, এরপর আরেকটা পেপার, ওইখানেও অরিজিনাল সোর্স নাই, এরপরে আবার যেটা তারা সাইট করছে আমি ওইখানে গেলাম। ঠিক আছে, এভাবে দেখা গেল কিছু ক্ষেত্রে যে পুরা মানে কনসেপ্ট চেঞ্জ, অরিজিনাল পেপারে মানে যে লেখা ছিল, ঠিক আছে, যে স্টেটমেন্ট ছিল বা ফাইন্ডিং ছিল, 5টা পেপার পরে দেখা গেল সেই ফাইন্ডিংস অনেকাংশেই নাই। ওকে, এই জন্য কোনো একটা জার্নালে যদি সাইট করে ওই পেপারটা, মানে এটা ইজি, বেশিরভাগ নতুন যারা আছে তারা এটা করে যে আমরা ওই সাইটেশনটাই দিয়ে দিলাম বা ওই টেবিল থেকে ওইটা দিয়ে দিলাম। ঠিক আছে, কিন্তু তোমাকে আমি সবসময় পরামর্শ দিব যে অরিজিনাল পেপারটা দেখো, ওইটা খুঁজো যে ওইখানে এই ডাটা ঠিক মতো আছে কিনা। এগুলাও এই প্লেজিয়ারিজম বা মানে একাডেমিক মিসকন্ডাক্ট। ওকে, আর এই যে এটা দেখতে হবে এসবিআর থেকে নেওয়া হয়েছে, এগুলা তোমাদেরকে আমি দিব, পিডিএফ আকারে সেন্ড করা হবে। যেমন প্লেজিয়ারিজম হইতে পারে হচ্ছে তোমার আচ্ছা আমি দেখি লাইক লিটারাল কপি, and substantial copying, paraphrasing and text recycling। এখন এগুলা পড়লে দেখা যাবে যে আমি একটা হচ্ছে কপি, মানে একেবারে হুবহু ওয়ার্ড বাই ওয়ার্ড কপি করলেও প্লেজিয়ারিজম হয়। আবার মানে এখানে কি বলছে, সাবস্টেন্সিয়াল কপিং, দিস ক্যান ইনক্লুড রিসার্চ ম্যাটেরিয়াল, প্রসেসেস, টেবলস অর ইকুইপমেন্ট, মানে অন্য জার্নাল থেকে আমি অ্যাড করলাম, প্যারাফ্রেজ করলাম বাট আমি করলাম না। ধরো একটা বিষয় এইভাবে দিয়ে আছে, সেটাকে আমি ঘুরিয়ে আমার নিজের ভাষায় লিখলাম, কিন্তু আমি সাইট করলাম না, এটাও প্লেজিয়ারিজম। আরেকটা হচ্ছে টেক্সট রিসাইকেলিং, রিপ্রোডিউসিং পোর্শনস of an author's own work in a paper and resubmitting it for publication as an entirely new paper। মানে আমি বিশেষ করে রিভিউ পেপারের ক্ষেত্রে এগুলো হয়, মানে টেক্সট রিসাইকেলিং বা অন্য অথর্স এর কাজ আমরা নিজেরা দিলাম কিন্তু প্রপার সাইটেশন নাই, এটা রং। মানে তুমি প্রতিটা সেন্টেন্সের ক্ষেত্রে বা একটা কনসেপ্ট যে পেপার থেকে যে থিমটা নেওয়া হয়েছে ওইটা লেখার পরে সাইট করতে হবে, প্রয়োজনে মানে রিপিটেডলি সাইট করো, নো প্রবলেম। ওকে, তাহলে সেফ থাকা যায়। এটা ওকে, এরপর হচ্ছে আরেকটা সাইমালটেনিয়াস সাবমিশন। মানে অনেকেই
দেখা যায় একসাথে দুইটা জার্নালে সাবমিট করে, যাতে মানে দ্রুত পাবলিশের জন্য, অথবা সেম কাজ, অলমোস্ট সেম কাজ একটু টাইটেল ঘুরিয়ে ফিরিয়ে দুই জায়গায় সাবমিট করা হয়, এটাও ঠিক না। ঠিক আছে, এটাও একাডেমিক মিসকন্ডাক্ট। এবং জার্নালের গাইডলাইন থাকে যে তারা বলেই দেয় যে এটা অন্য কোথাও সাবমিট করা হয় না, এই ধরনের মানে পেপার সাবমিট করতে হবে। ঠিক আছে। আর হচ্ছে রিসার্চ ফ্রড, প্রতারণা। এটা কি? এক নাম্বার হচ্ছে ফেব্রিকেশন, ডাটা ফেব্রিকেশন এন্ড ফলসিফিকেশন। সো ফেব্রিকেশনটা কি? মানে বানানো। যেমন এই টেবিলে দেখো, এখানে কি এই ডাটাগুলো এভেলেবেল না। ঠিক আছে, এইখানে নট এভেলেবেল, এটা হচ্ছে অরিজিনাল ওয়ার্ক। মানে এখানে দেখা গেল আমি এক নাম্বারে 1 আওয়ারের জন্য কোনো পাই নাই, 5 নাম্বার আওয়ারে পাই নাই, বা সিকোয়েন্সিয়ালি। কিন্তু পরে কি হইলো যে আমি ডাটা বানাইলাম, যে এখানে আমি একটা লিখে দিলাম 0.7, 9.8। ঠিক আছে, এটা হচ্ছে ফলসিফিকেশন, মানে মিথ্যা বা প্রতারণা। এগুলা বাংলাদেশে অনেকেরই আমি শুনি যে এই ধরনের কাজ করে, যে কি বলে নিজেরা ডাটা বানায়। আরেকটা হচ্ছে ফেব্রিকেশন, যেমন এই ধরনের এক্সপেরিয়েন্স মানে অনেকের কাছে দেখলাম যে এখানে মানে অরিজিনাল ল্যাব টেস্টে দেখা গেল এই ডাটাটা একটু মানে ভিন্ন, একটু বেশি আসছে, কিন্তু অনেকে দেখা গেল যে করার জন্য, মানে পাবলিশ করার জন্য এটা করে দিল যে না আমি একটু রেজাল্ট কমিয়ে গ্রাফটা ঠিক করে দেই। ওকে, এটা হচ্ছে ফেব্রিকেশন, এগুলা করা যাবে না, একাডেমিক মিসকন্ডাক্ট। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে সালামি স্লাইসিং বা আননেসেসারি পাবলিকেশন। আচ্ছা, এগুলো তো হয়েছে, নো প্রবলেম। আরেকটা হচ্ছে ধরো একটা বড় রিসার্চ, সেটাকে অনেকেই মানে ছোট ছোট অংশে ভাগ করে অনেকগুলো পাবলিকেশন করতে যায়। এর ফলে কি হয় যে মেইন থিম বা মেইন যে নলেজটা প্রডিউস হয়েছে সেটা ডিস্টর্টেড হয়ে যায়। ঠিক আছে, এটাও ঠিক না। ওকে, এই জন্য তোমার যে সুপারভাইজার আছে তার সাথে কথা বলো ভালোভাবে, যে আসলে আমার রিসার্চটা কিভাবে পাবলিশ করলে বেস্ট হয়। ঠিক আছে। এরপরে এআই অর এলএলএমস, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বর্তমানে। আম, এটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট বা সবাই আর কি সারা পৃথিবীতে সবাই এআই বা এই ধরনের টুলস আমরা ইউজ করতেছি। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে যে এলএলএম ক্যান ল্যাক আপ টু ডেট নলেজ অ্যান্ড may produce nonsensical, biased or false information. It is not always clear where LLMs are pulling information from. মানে অনেক সময় ধরো চ্যাট জিপিটিতে বা অন্য কোনো এআই টুলসে যদি আমরা সার্চ দেই বা যে কোনো একটা বিষয় লিখতে চাই, তারা সাধারণত রেফারেন্স প্রোভাইড করে না। আবার অনেক সময় করলেও সেটা রং। এটা আমিও দেখছি, মানে অনেকগুলা কেস স্টাডি করছি নিজে, যে দেখলাম না তার রেফারেন্স, আবার সে রং রেফারেন্স দেয়। ঠিক আছে, এই জন্য যদি এআই ইউজ করো তোমাদের কনফার্ম থাকতে হবে। মানে সায়েন্সের ক্ষেত্রে কি আমরা তো মেইনলি ইনফরমেশন, যে বিভিন্ন স্টেটমেন্ট ইউজ করি, অমুক সায়েন্টিস্ট বা অমুক অথর্স তারা এই কাজ করছে, কিন্তু এই স্টেটমেন্টটা সঠিক কিনা এটা নিজে ভেরিফাই করতে হবে। ওরা যে রেফারেন্স দেয় সেটা সঠিক না, মানে মোস্ট অফ দ্য কেসে সঠিক নাও হইতে পারে, এবং সেটা তোমাকে ভেরিফাই করতে হবে। ঠিক আছে। আর এখন আমরা কি করতে পারি এআই এর ক্ষেত্রে? আমাদেরকে সবসময় এটা ডিক্লেয়ার করতে হবে জার্নালে, যে আমি এই টুলসটা ইউজ করেছি, মার্চেক জার্নাল পলিসিস। আর যেহেতু এটা নতুন, বিভিন্ন জার্নাল তারা পলিসি রেগুলারলি আপডেট করে, এই জন্য পেপার সাবমিশনের পূর্বে এটা দেখতে হবে যে জার্নাল পলিসি কি ছিল, যে আমার এআই এর ক্ষেত্রে। ঠিক আছে। আর হচ্ছে রিড অ্যান্ড রিভিউ এভরিথিং লাইক আফটার আফটার এআই জেনারেটেড টেক্সট। তোমাকে, কারণ এটার দায়ভার বা রেসপন্সিবিলিটি তোমাকে নিতে হবে। ঠিক আছে। আর যদি কোনো ডাউট থাকে বা ডাউট না থাকলেও সুপারভাইজারের সাথে আলোচনা করা উচিত, যার সাথে তুমি কাজ করতেছো। ঠিক আছে, তাদেরকে বলবে যে আমি এই টেক্সটটুকু
এডিট করা হয়েছে, বা এই বিষয়টা আমি চ্যাটজিপিটি বা কোপাইলট বা অমুক এআই থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, মানে সুপারভাইজারের সাথে সবকিছু শেয়ার করতে হবে। ওকে, তার সাথে মানে আমি রিকোয়েস্ট করব যে কোন রকম কোনো কিছু না লুকাতে আর কি, চিটিং মানে করা যাবে না। ঠিক আছে, কারণ সে সলিউশন দিবে কোনটা ঠিক না ঠিক, তোমার সুপারভাইজার তোমার থেকে ভালো জানে। আর এইখানে কিছু স্টেটমেন্ট, এটা হচ্ছে এমডিপিআই এর সাইট থেকে নেওয়া হয়েছে। মানে ওরা কি বলছে, প্রত্যেকটা জার্নালে এই ধরনের কিছু স্টেটমেন্ট থাকে যে এআই বা এলএলএম ইউজের ক্ষেত্রে আমরা কি করব কি করব না। সো ম্যানুস্ক্রিপ্ট প্রিপারেশনের ক্ষেত্রে তারা কি বলছে, where generative AI has been used for purpose such as generating text, data, graphics, and study design, or for data collection, analysis, or the interpretation of data, authors are required to declare this during the submission process. এবং যখন ওই কভার লেটার লেখা হয় এডিটরের কাছে, তখন ওই বলতে হবে কভার লেটারের নিচে যে নোট দ্যাট আমরা এই অংশটা এআই থেকে মানে ইউজ করা হয়েছে, বা এআই এই পেপারে এই কাজে মানে যে উদ্দেশ্যে ইউজ করা হয়েছে সেটা ডিসক্লোজ করতে হবে। ঠিক আছে, ফার্দারমোর ফর ট্রান্সপারেন্সি authors are required to disclose details on how the generative AI tool was used in the materials and method section. যদি ম্যাটেরিয়াল মেথডে আমরা ইউজ করি সেটাও জানাইতে হবে। and provide the generative AI tools product details in the acknowledgement section, মানে তার ডিটেলস দিতে হবে। যেমন জার্নাল বলে কি এআই টুলস এর নাম, ইভেন কোন ভার্সন সেটাও জিজ্ঞেস করে। সো এই রিকমেন্ডেড অ্যাকনোলেজমেন্ট স্টেটমেন্ট, সো এমডিবি অনুযায়ী এই ধরনের স্টেটমেন্ট তারা রিকমেন্ড করছে। এটা ভ্যারি করতে পারে জার্নাল টু জার্নাল। তারা কি বলছে, ডিউরিং দ্য প্রিপারেশন অফ দিস ম্যানুস্ক্রিপ্ট অর স্টাডি দ্য অথর্স ইউজ, মানে এখানে টুলস এর নাম, ফর এক্সাম্পল লাইক ChatGPT ভার্সন 5 or 4, দিস ফর দ্য পারপোজেস অফ ড্যাশ, লাইক এখানে কি হইতে পারে যে আমি মেথোডোলজি or language correction or language improvement, readability. This the authors have reviewed and edited the output and take full responsibility for the content of this publication. Okay, so whatever generated, এটা হচ্ছে কি মানে অথরের ফুল রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ওই এআই জেনারেটেড টেক্সট বা যাই হোক হোয়াটএভার, এই জন্য বি কেয়ারফুল। Okay, so authors are fully responsible for the originality, validity, and integrity of the content of their manuscript, including any material that has been generated by generative AI tools or other any tools, and they must ensure through careful review that this content complies with all MDPI's publication নীতি। এখানে MDPI এর পরিবর্তে elsewhere হইতে পারে, like ACS, RSC, যে কোনো জার্নাল। ওকে, including but not limited to this. Okay, so be careful and always এটা মেনশন করতে হবে, ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, যে আমরা এই কাজে এই টুলস ইউজ করেছি। ওকে, আর আদার্স আরো কিছু বিষয় আছে, যেমন একটা হচ্ছে সাইটেশন, এক্সেসিভ সেলফ সাইটেশন আর রং সাইটেশন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের নিজেদের সাইটেশন বাড়ানোর জন্য আমরাই আমার যত পেপার আছে এই কাজের সাথে মিল হোক বা না হোক সব আমরা সাইট করি। এটা হচ্ছে একাডেমিক মিসকন্ডাক্ট, এটা করা যাবে না। যেটা রিলিভেন্ট, ঠিক আছে, এগুলাই তোমাদেরকে করার জন্য অনুরোধ রইল। আর রং সাইটেশন দেওয়া যাবে না। অনেক সময় দেখা গেল যে আমরা অন্য জার্নাল একটা রিভিউ পেপার বা যে কোনো একটা এক্সপেরিমেন্টে এই এক্সপ্লেনেশনের জন্য দেখা গেল তারা 5-6 বা 7-8 2-3টা পেপার সাইট করছে। এখন ওইটা কপি করে আমি আবার আমার জার্নালে বসিয়ে দিলাম, সেটা রংও হইতে পারে। এজন্য তোমাকে ভেরিফাই করতে হবে যে এটা সঠিক কিনা। এজন্য যে পেপারটা সাইট করব ওই পেপার পড়তে হবে, ওই পেপার সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। ঠিক আছে, এজন্য এই মানে রিসার্চের ক্ষেত্রে প্রথমে
6 মাস বা 1 বছর এট দ্য বিগিনিং তোমাকে পড়তে হবে, অ্যাট লিস্ট 100 পেপার পড়তে হবে, মানে আমি রিকমেন্ড করব। যেমন আমার পিএইচডি পিরিয়ডে মোটামুটি আমি 1000-এর উপরে আমার পেপার পড়া হয়েছে। ঠিক আছে, এখন আমি জানি যে আমার ফিল্ডে ন্যাচারাল ফাইবার কম্পোজিট, এই ফিল্ডে কে কোথায় সারা বিশ্বে রিসার্চ করতেছে, হোয়াট ইজ নিউ, ঠিক আছে, এগুলো আমি জানি। ওকে, আর এটা হচ্ছে তোমার এই টাইম দিতে হবে, পড়তে হবে, তাহলে তুমি বুঝতে পারবা তুমি যে ফিল্ডে কাজ করো ওই ফিল্ডে তোমার একটা নলেজ গ্যাদার হবে, হোয়াট ইজ নিউ তুমিও জানতে পারবা। এজন্য পড়ার বিকল্প নাই, তুমি উইকলি একটা করে পেপার পড়ো, সেটা নোট করো যে এই এই এই। ওকে, আর রিসার্চে আসতে গেলে অবশ্যই মানে স্টাডি, মানে পড়ার প্রতি একটা প্যাশন থাকতে হবে, আদারওয়াইজ এটা তোমার ফিল্ড না। ওকে, যেখানে রাতারাতি কোনো কিছু করার সুযোগ নাই। ওকে, যে একদিনেই বা 10 দিনে 1 বছরে আমি 100 পেপার সাবমিট করবো, এটা মানে তুমি একটা পর্যায়ে যাওয়ার পর, যেমন তারিকুল আজকে কি সে 10 বছর যাবত এইখানে আছে, সে দেখা গেল মাস্টার্স করা অবস্থা থেকেই তারা রিসার্চ টুকিটাকি করতে 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 আজকে একটা ভালো পজিশনে আছে, তার এক্সপিরিয়েন্স, এই জন্য তার অনেক পেপার হয়েছে, অনেক কোলাবোরেশন। এটা একদিনে হয় নাই, এটা টাইম লাগে আর কি। ঠিক আছে, এই জন্য মানে ওই তাড়াহুড়ার কিছু নাই যে আমরা কাজ করব, অনেক পেপার করব। আর আমি সবসময় বলবো যে যাই করো, মানে এই এথিক্স বা যে প্রপার নিয়ম কানুন এটা মেনে তুমি একটা পেপার করো, একটা খুব ভালো পেপার করো, এবং সেই পেপারটার জন্য যাতে তুমি স্যাটিসফাই, লাইক যেমন আমার অনেকগুলো পেপার আছে, বাট আই এম নট হ্যাপি ফর অল মাই পেপারস। ওকে, অনেক পেপার আছে যেগুলা প্রথম দিকে করা হয়েছে সেগুলো আই এম নট প্রাউড, অনলি মানে কিছু পেপার যেগুলাতে এগুলাতে মনে হয়েছে না এই কাজটা খুব ভালো হয়েছে, এটার জন্য মানে ইউ শুড হ্যাভ টু প্রাউড অফ হোয়াট ইউ ডিড, রাইট? সো এই জন্য বুঝে শুনে কাজ করতে হবে। এরপরে আরেকটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট, যেমন এটা আমরা দিতে চাই না আমাদের দেশের মানুষজন, যে আম, যে ল্যাবে কাজটা করা হয় সাধারণত, ধরো 5টা ইনস্টিটিউশন মিলে যদি একটা কাজ করা হয় তাহলে ওই অ্যাকনোলেজমেন্ট না দিলেও চলে যদি তারা কো অথর থাকে। বাট কেউ যদি কো অথর না থাকে, ধরো আমি অ্যাটমিক এনার্জি কমিশন বা বিসিএসআইআর সায়েন্স ল্যাব অথবা যে কোনো, বা যশোরের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমি একটা টেস্ট করলাম, কিন্তু ওইখান থেকে কেউ আমার কো অথর হইলো না, তখন আমাকে অ্যাকনোলেজমেন্টে দিতে হবে যে এই কাজটুকু আম, এই ডিপার্টমেন্টের ল্যাব থেকে করা হয়েছে, তাদেরকে ধন্যবাদ। বা কোনো যদি ব্যক্তি থাকে তোমাকে হেল্প করে, তাকে তুমি থ্যাঙ্কস জানাও, এটা গুড প্র্যাকটিস। ওকে, এবং অ্যাকনোলেজমেন্ট থাকলে তোমার কাজের মানে ভ্যালিডিটি বা যে না এই কাজটা রিয়েল, এটা প্রকাশ পায়। আর হচ্ছে ফান্ডিং অ্যাকনোলেজমেন্ট বা ডিক্লারেশন, যদি কোনো পাবলিক বা প্রাইভেট তোমরা ফান্ডিং পাও সেটাও জানানো উচিত। এরপরে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অথরদের মধ্যে বা যে কারোর সাথে যদি কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা কোনো ঝামেলা থাকে সেটা মানে মেটাতে হবে, ঠিক আছে, বিফোর সাবমিটিং দ্য পেপার। আর হচ্ছে ক্রেডিট অথরশিপ কন্ট্রিবিউশন স্টেটমেন্ট, মানে এখনকার সিস্টেমে এটা খুব ভালো করছে যে প্রতিটা অথর কার কি কন্ট্রিবিউশন এই স্টাডিতে সেটা পাবলিশ করতে হবে, এটাও সুন্দরভাবে তোমরা লিখতে পারো। তাহলে দেখবে যারা মানে হায়ার স্টাডি করতে চাও, তখন ধরো তোমার পটেনশিয়াল যে পিএইচডি সুপারভাইজার সে দেখলো, অবশ্যই দেখবে যদি কেউ মানে তুমি পিএইচডি তে যেতে চাও, তোমার সুপারভাইজার তোমার মানে ওই ফিল্ডে, উনি যে ফিল্ডে কাজ করতে চাও ওই ফিল্ড রিলেটেড যদি তোমার পেপার হয়, সে পেপারটা দেখবে, ঠিক আছে, এবং ওই নিচে যে অথর স্টেটমেন্ট, এখানে তোমার কন্ট্রিবিউশন কি সেটাও দেখবে যে আসলে তুমি কি কি কাজ করছো। কাজে এটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা নিউ তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আর হচ্ছে রিট অ্যাকশনস, কোনো পেপার যদি রিট অ্যাকশন হয়, রিট অ্যাকশন মানে এই যে যে এথিক্যাল কনসার্ন এগুলা যদি ভায়োলেশন করা হয় তখন সেটা রিট অ্যাকশন করা হয়, তখন এই ধরনের একটা সাইন থাকে পেপারের মধ্যে। আর এটা বর্তমানে বাড়তেছে, হ্যাঁ, 2023-এ দেখা গেল ভেরি হাই। ওকে, আরো একটু কথা আছে, যেমন নেচার একটা রিপোর্ট পাবলিশ করছে, সেখানে বলছে যে মোর দ্যান 10,000 রিসার্চ পেপারস উই আর রিট্রাক্টেড ইন 2023, এ নিউ রেকর্ড। ওকে, আর সবচেয়ে বেশি হচ্ছে সৌদি আরবিয়া,
এরপরে মানে রিট্রাকশনের শীর্ষে সৌদি আরবিয়া, পাকিস্তান, রাশিয়া, চায়না, ইজিপ্ট, এরপরে মালয়েশিয়া, ইরান, ইন্ডিয়া। ওকে, রিট্রাকশনটা কি? Retraction is a mechanism for correcting the literature and alerting readers to articles that have such seriously flawed or enormous content or data that their findings and conclusion cannot be relied upon। মানে তাদের যে কাজটা বা যে ফাইন্ডিংস অথবা কনক্লুশন এটার উপর মানে আমরা রিলাই করতে পারি না, এটা মনে হইতে পারে ভুয়া, ঠিক আছে, ফেক। সো আনরিলায়েবল কন্টেন্ট অর ডাটা ক্যান রেজাল্ট ফ্রম অনেস্ট এরর। আবার এটা আমাদের মানে ইয়ে হইতে পারে, মানে ইজিলি আনওয়ান্টেড মিস্টেকও হইতে পারে সামটাইম যদি কেয়ারফুলি পেপারটা মানে রিভিউ করা না হয়। ঠিক আছে, যেমন আমি আমার ফিল্ডে ন্যাচারাল ফাইবার কম্পোজিট বা কম্পোজিটে আমি বুঝি যে মেকানিক্যাল ডাটা দেখলে আমি বুঝতে পারবো যে এটা সঠিক কিনা বা এটা ফেব্রিকেটেড কিনা বা ফেক কিনা। ঠিক আছে, কারণ আমার এক্সপিরিয়েন্স লাস্ট 10-12 বছরের এক্সপিরিয়েন্স, আমি এগুলা কাজ করছি, আমি তো টেস্ট করছি টেনসাইল বিভিন্ন মেকানিক্যাল টেস্টে, দেখলাম যে এই রেজাল্ট পাচ্ছি। এখন কেউ যদি আমাকে একটা রেজাল্ট দেয় ওইটা মানে তখন আমি মানে ধরতে পারবো যে না এই রেজাল্টটা ফেক। ঠিক আছে, আর এখানে অবশ্যই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগবে। মেকানিক্যাল যে কোনো টেস্টের ক্ষেত্রে আমরা সাধারণত স্ট্যান্ডার্ড হচ্ছে 5টা, মানে 5টা স্যাম্পল টেস্ট করে তার এভারেজ নিতে হবে। ওকে, সো অফ নোট, ওয়ান্স এন আর্টিকেল ইজ পোস্টেড অনলাইন মানে যদি কোনো পেপার সাপোজ তুমি জার্নালে দিলে না, সামহাউ এটা অনলাইনে কেউ মানে দিয়ে দিছে পোস্ট, এটাকেও তারা মানে পাবলিকেশন বা পাবলিশড হিসেবে করবে, কনসিডার করবে, কারণ এটা তো অলরেডি ট্র্যাক মানে বর্তমানে যে এআই টেকনোলজি বা সার্চ ইঞ্জিন এটা ট্র্যাক করবে। এজন্য তুমি যদি এখন নতুন পেপার পাবলিশ করতে যাও ওইটা প্লেজিয়ারিজম দেখাবে। ওকে, আরো কিছু গাইডলাইন আছে, এগুলা মানে তোমরা দেখবে। তবে মেইন হচ্ছে যে কথাগুলা বললাম যে আমার মানে তোমাদের যে রিসার্চ, এই রিসার্চে যদি অথরশিপে কনফ্লিক্ট থাকে, ঠিক আছে, পরে যদি কেউ কমপ্লেইন করে অথবা তোমার যে রেজাল্ট এগুলা ফেব্রিকেটেড থাকে অথবা এডিটরের কাছে মনে হইলো ভবিষ্যতে যে এই কাজটা ঠিক হয় নাই, কারণ রিট্যাগ কখন হয় যে আমরা অনেকে মনে করি যে পেপার হয়তো প্লেজিয়ারিজম অথবা মানে উল্টাপাল্টা ডাটা দিলাম, একবার পাবলিশ হলেই ওকে আর সমস্যা নাই, না, এটা হচ্ছে অডিট হয়। ধরো তুমি পাবলিশ করছো পেপার জার্নালে, তো মানে ধরো ইউএসবিআর এ অনেক জার্নাল আছে, প্রায় ইয়ারলি সম্ভবত কয়েক লাখ পেপার পাবলিশ হয়। এভাবে প্রত্যেকটা পাবলিশারের অসংখ্য জার্নাল আছে, কয়েক লাখ পেপার পাবলিশ হয়, এগুলা তারা অডিট করে। এই অডিট করতে টাইম লাগে, দেখা গেল যে তুমি আজকে পাবলিশ করছো কালকেই করবে না, এটা হয়তো নেক্সট 4-5 বছরে তারা অডিট করে তাদের বিভিন্ন সিস্টেম। আর এখন তো এআই আছে, এই জন্য এখন ইজি তাদের ক্ষেত্রে এগুলা মানে ডিটেক্ট করা। আরো রিসার্চ চলতেছে কিভাবে এআই দিয়ে এই প্লেজিয়ারিজম বা এথিক্যাল মিসকন্ডাক্ট আমরা করতে পারি, তারা ধরতে পারে। এখন তুমি পাবলিশ করলা, এখন জার্নালের টাকা দরকার, ওপেন অ্যাক্সেস হইলে তারা কি হইলো, তাদের হয়তো $2,000-3,000 তারা পেলো, নো প্রবলেম। বাট যখন অডিট করবেন আগামী 4-5 বছরে, 10 বছর হইতে পারে, ঠিক আছে, তখন যদি তারা কোন রকম মানে ত্রুটি বিচ্যুতি পায় এটা রিট্যাগ করে দিবে। ঠিক আছে, এই ধরনের একটা ওয়েবসাইট আছে রিট্রাকশন ওয়াচ, ওইখানে তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো, অনেক নিউজ আছে, অনেকের পিএইচডি বাতিল হয়ে গেছে, ঠিক আছে, প্রফেসরশিপ বাতিল হয়ে গেছে। এই জন্য বি কেয়ারফুল। ওকে, পেপার পাবলিশের ক্ষেত্রে বা রিসার্চের ক্ষেত্রে আগে নিজে জানো, তোমার সুপারভাইজারকে বলো যে কি করতে হবে। আমার আগে মানে গত কয়েক মাস আগে একটা ছেলে করছিল, ওই পেপার রিভিউ পেপার লেখা ব্যাপারে কথা হয়েছিল, ওকে পরে আমি বলছি যে ভাই তুমি আগে এটাই করো, তুমি 2-3 মাস এই এলসবেয়ার একাডেমি বা আরো যত ইউটিউবে অসংখ্য মানে লেকচার আছে এগুলা দেখো, তুমি বিষয়টা জানো, এরপরে পেপার লিখতে আসো। কারণ তুমি ভুল করলে আমি যদি এখানে কত থাকি আমারও মানে প্রবলেম হবে, রেপুটেশনের সমস্যা হবে। এই জন্য বি কেয়ারফুল, নিজে জানো, মানে সবসময় পেপার পড়া প্লাস এই বিষয়গুলা তোমাদেরকে করতে বলবো যে জানো যে কি করলে কি হবে। এই জন্য আমি ভয় থাকি আর কি, আমার নরওয়েতে এখানে জিরো টলারেন্স, মানে
হাইলি অনেস্ট এখানকার লোকজন, কোনো দুর্নীতি নাই। এই জন্য কোনো প্রবলেম হইলেই মানে হবে, তখন আমার উপর আসবে। ওকে, সো আমাদের কি করতে হবে? টপ টপ 5 রিজনস টু এস্টাবলিশ দা এথিক্যালি। সো কেন এথিক্স মানতে হবে? এক নাম্বার হচ্ছে টু এনশিওর সাইন্টিফিক প্রোগ্রেস। ধরো উল্টা পাল্টা ভুয়া রেজাল্ট দিলে তো ওইটা সায়েন্সের জন্য কোনো কাজে আসলো না। আরেকটা মেইন উদ্দেশ্য হচ্ছে সায়েন্স বা রিসার্চ, আমাদের উদ্দেশ্য কি? নলেজ প্রডিউস করা, যেটা আমাদের সোসাইটি বা মানুষ, হিউম্যান বিং, মানব জাতির জন্য কল্যাণে বা কাজে আসে, তাই না? এখন আমি উল্টাপাল্টা যেটা দরকার নাই ওই ধরনের কাজ করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এগুলাকে বিদেশে কি বলে? গার্বেজ বলে, গার্বেজ, আবর্জনা। ঠিক আছে? তো তুমি একটা দুইটা পেপার, কেউ আছে যে বছরে 10টা পেপার পাবলিশ করে, আবার কেউ আছে 2 বছরে একটা পেপার পাবলিশ করে। কাজে বুঝতে হবে তোমার কাজের কোয়ালিটি। আর সবসময় তোমাদেরকে বলবো যে হোয়াট ইজ নিডেড, মানে হোয়াট মানে ইন্ডাস্ট্রি নিডস, ইন্ডাস্ট্রির প্রয়োজন কি, মানে ইন্ডাস্ট্রিয়াল যে প্রবলেম আছে বাংলাদেশে, ডাইং, স্পিনিং, যারা টেক্সটাইলে আছো, এই ইন্ডাস্ট্রি গুলাতে কি কি প্রবলেম আছে, মানে এই প্রবলেম গুলা সবসময় চিন্তা করো যে কিভাবে সলভ করা যায়। ঠিক আছে? যেমন আমি বর্তমানে যে রিসার্চ করতেছি সেটা হচ্ছে বায়ো ন্যাচারাল ফাইবার কম্পোজিট। মানে আমার উদ্দেশ্য কি, এই কম্পোজিটটা কিভাবে ইন্ডাস্ট্রিতে মানে অ্যাডপ্ট করা যায়, তাই না? ইউজ করা যায়। রিপ্লেস করতে হবে কি গ্লাস ফাইবার, কার্বন ফাইবার, কারণ এগুলা পরিবেশের জন্য ক্ষতিকর। আর কিছু আছে অনেক এক্সপেন্সিভ। আর ন্যাচারাল ফাইবার কি, এটা তুলনামূলকভাবে চিপ। যেমন বাংলাদেশের জুট, যদি এটা অ্যাডপ্ট হয় তাহলে বাংলাদেশের জুটের ডিমান্ড আরো বাড়বে, তাই না? আমাদের সেটা ইকোনমির জন্য ভালো, বা আরো যত ন্যাচারাল ফাইবার আছে এগ্রো বেস ইন্ডাস্ট্রির জন্য ভালো। আর আরো বর্তমানে যেমন কিছু গোল আছে, ইউএন সাস্টেইনেবিলিটি ডেভেলপমেন্ট গোলস, সার্কুলার ইকোনমি, এখানে যে ম্যাটেরিয়াল আছে সেটা যাতে রিসাইকেলেবল হইতে হবে, তাই না? আর হচ্ছে নেট জিরো কনসেপ্ট বা লো CO2 ইম্প্যাক্ট বা কার্বন নিউট্রালিটি, এই ধরনের প্রোডাক্ট আমাদের ডেভেলপ করতে হবে। ঠিক আছে? যাতে আমাদের পৃথিবীকে আমরা কি করতে পারি, যে যে টার্গেট হচ্ছে 2030 বা 50-এ যে পৃথিবীর টেম্পারেচার 1 থেকে 1 to 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড কমানো। এই জন্য আমাদের কার্বন নিঃসরণ বা কার্বন ইমিশন এটা কমাতে হবে। এখন তোমার রিসার্চও ফোকাস করতে হবে ওই বিষয়ে, যে আমি এমন ম্যাটেরিয়াল নিয়ে কাজ করব যেটা এনভায়রনমেন্টাল এর জন্য সাস্টেইনেবল, লো CO2 ইমিট করে। ওকে, সেম থিং 2 নম্বরে যে কথা বললাম, যে ইট প্রোটেক্ট লাইফ অ্যান্ড দ্য প্ল্যানেট। নাম্বার 3, ইট প্রমোটস এথিক্যাল বিহেভিয়ার। নাম্বার 4, ইটস গুড ফর ইউর রেপুটেশন, আবার যাতে আমার রেপুটেশন মেনটেন হয়। এন্ড নাম্বার 5 কি বলছে, যে ইটস দ্য অনলি ওয়ে, এটাই একমাত্র পথ। ঠিক আছে? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ওকে, এন্ড আমার পক্ষ থেকে ইনভাইটেশন, লাইক কল ফর পেপার, 2টা স্পেশাল ইস্যু এডিট করতেছি। একটা হচ্ছে ন্যানো ম্যাটেরিয়ালস, এটা হচ্ছে ন্যানো টেকনোলজি, ন্যাচারাল ফাইবার্স অ্যান্ড ন্যাচারাল ফাইবার ইনফোর্সড পলিমার বায়োকম্পোজিটস অ্যাডভান্সেস অ্যান্ড মাল্টিফাংশনাল অ্যাপ্লিকেশন। এটা আমি এবং আমার সুপারভাইজার প্রফেসর 2জন এডিট করতেছি। এখানে তোমরা পেপার দিতে পারো যদি কোনো পেপার থাকে। আরেকটা হচ্ছে জার্নাল অফ কম্পোজিট সায়েন্স, স্পেশাল ইস্যু টাইটেল ন্যাচারাল ফাইবার কম্পোজিটস, কারেন্ট রিসার্চ ট্রেন্ডস অ্যান্ড অ্যাপ্লিকেশন। এখানেও তোমরা পেপার দিতে পারো যদি তোমাদের কোনো কাজ থাকে রিলেটেড। আর থ্যাংক ইউ সবাইকে, মানে ধন্যবাদ অ্যাটেনশনের জন্য। আর এখন আমরা একটু আলোচনা করি, যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা নিয়ে ডিসকাশন করি। ওকে, নাও আমির অথবা তারিকুল। স্যার ধন্যবাদ স্যার। এখন আমরা কোশ্চেন নিব কমেন্ট বক্স থেকে বা সরাসরি কেউ চাইলে কোশ্চেন করতে পারে। সবার মতো রিকোয়েস্ট, কারো কোশ্চেন থাকলে আমরা কোশ্চেন করতে পারি। আমি খসরু, আমি সালাউদ্দিন। জি স্যার, আপনি কোশ্চেন করতে হ্যাঁ, আমার এতদিন ধরে আপনি যেটা শুনছিলাম অনুষ্ঠানটা খুব ভালোই লাগতেছিল, আয়োজনটা খুব সুন্দর। আমার নিজের পরিচয় দেয়, আমি আসলে একজন ব্যবসায়ী, তবে আমি
ম্যাক্সিমাম গত 10 বছর থেকে স্টুডেন্ট একাডেমি নিয়ে কাজ করতেছি। আমাদের একটা পেজ আছে, টেক্সটাইল এন্ড গার্মেন্ট মার্চেন্ডাইজিং ব্লগ। আর আমার ব্যক্তিগত পরিচয় হলো, আমার বাংলাদেশের সর্বপ্রথম রপ্তানিকারক প্রতিষ্ঠান ছিল আমাদের রিয়াজ গার্মেন্টস। আপনাদের টেক্সটাইলের বইতে আপনারা হয়তো পড়ছেন আগে। তো আমার খুব আগ্রহ ছিল আজকের এই অনুষ্ঠানটার বিষয়টা শোনার পরে আমি নিজেও জানার জন্য জয়েন করছিলাম। আমার কাছে আমি আসলে মূল বিষয়টা বর্তমানে আর এইচডিজি গোল নিয়েই আগাইতে হবে সবাইকে। পড়াশোনা যেখানে কাজ করতেছে সবাই এখন রিসাইকেল, আপসাইকেল, সার্কুলার ইকোনমি সেটা নিয়ে কাজ না করলে আগামী ফিউচার এটাই। আমার কোশ্চেন যেটা ছিল সেটা আমি একটু জিজ্ঞেস করতে চাই যে এই বিষয়গুলো আমরা বেসিক্যালি, আমি তো টেক্সটাইল এন্ড গার্মেন্টস রিলেটেড, আপনাদের এই সাবজেক্ট থেকে একটু টেক্সটাইল দূরে আছে, কিন্তু বেস ম্যাটেরিয়াল আমরা টেক্সটাইলের সাথে ন্যানোভিত্তিক কম্পোজিট ম্যাটেরিয়াল কাপড়ের পারফরমেন্স উন্নত করার জন্য কি ধরনের, বা আগুন প্রতিরোধ ক্ষমতা, স্মার্ট ফ্যাব্রিক তৈরির ক্ষেত্রে কি ধরনের গবেষণা হচ্ছে, এটার কিছু তথ্য যদি আপনি আমাদেরকে একটু জানাইতেন ভালো হতো। আচ্ছা, স্মার্ট এটা আমার ফিল না, এই বিষয়ে তারিকুল বলতে পারবে। তবে বাংলাদেশে আমার দুইটা প্রশ্ন ছিল, আরেকটা করে নি, আচ্ছা, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন। আরেকটা ছিল যেমন মনে করেন ন্যানো কোম্পানির ভূমিকা শিল্প পর্যায়ে এই প্রযুক্তির বাস্তবায়নের চ্যালেঞ্জ গুলো কি আছে বর্তমান টেকসই উৎপাদন, ঠিক আছে, ন্যানো কম্পোজিটের ভূমিকা। আচ্ছা, ন্যানো কম্পোজিট মেইনলি হচ্ছে যেমন স্ট্রাকচারাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা এতটা সাস্টেইনেবল না, কারণ টক্সিসিটি আছে কিছু ম্যাটেরিয়ালের, এক্সপেন্সিভ। বাট এটা মেইনলি সফট ইলেকট্রনিক্স এবং মেডিকেল, বায়োমেডিকেল এই ক্ষেত্রে মোটামুটি ফিউচার, এটার মানে বিশাল ফিউচার আছে, ঠিক আছে। আর হচ্ছে আরেকটা ছিল যে ফ্যাব্রিকের উপরে এটা টেকসই তো আগুন প্রতিরোধ ক্ষমতা বা স্মার্ট ফ্যাব্রিক তৈরির ক্ষেত্রে। আচ্ছা, স্মার্টে বাংলাদেশে কি ধরনের কাজ হয় আমি জানি না, তবে আমার মাস্টার্সের সুপারভাইজার ছিল ডক্টর মুবারক আহমেদ খান। উনি অ্যাটমিক এনার্জি কমিশনের সাবেক ডিজি। উনি ইকোটেক্সে করতেছে, ইকোটেক্স আছে বাংলাদেশে, ওইখানে ওনার একটা ল্যাব এস্টাবলিশ করছে, ওইখানে এই ধরনের হয়তো কিছু কাজ হয়, যদিও এটা কনফিডেন্সিয়াল। মানে আমি শুনছি যে এই ধরনের কিছু টেক্সটাইলে, মানে হ্যাঁ, কারণ এটা তো ভবিষ্যতে হবে, কমার্শিয়ালাইজেশন হতে পারে, এই জন্য ওনার সাথে হ্যাঁ, ওনার সাথে আপনি যোগাযোগ করতে পারেন ফার্দার যদি কোনো কোলাবোরেশন করতে আমি পারেন। কোশ্চেন গুলো স্টুডেন্টদের যারা, আমার কিছু জানার বিষয় ছিল যে আপনার এই টেকনোলজিতে বাংলাদেশের ম্যাক্সিমাম তো আমাদের টেক্সটাইলের উপরে, গার্মেন্টস টেক্সটাইলের উপরেই, আর গবেষণা তো এখানে নাই, গবেষণার সুযোগ তো তেমন বাংলাদেশে খুবই পুয়ার, খুবই খারাপ অবস্থা। আচ্ছা, এটা আমার মনে হয় তারিকুল ভালো বলতে পারবে, কারণ তারিকুল এই ফায়ার ফাইটিং বা এই ধরনের সে কাজ করছে বাংলাদেশে জাস্টে। তারিকুল, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তারিকুল কেমন আছেন? আমার পরিচয়টা তো শুনছেন। হ্যাঁ, আমি আসলে নিজেও খুব ইন্টারেস্টেড ছিলাম জানার জন্য। আপনার কথা আমি শুনেছি। আমি ওদের সাথে সবসময় থাকি আর কি, চেষ্টা করি যতটুকু গাইডলাইন দেওয়ার। বিষয়টা হচ্ছে যে আমি খুব শর্টকাটে আমার বক্তব্যটা দিয়েছি, কারণ আমার সময় খুব কম ছিল। আমি খুব তো বিষয়টা হচ্ছে আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটা আমি শর্টকাটে বলেছি যে অ্যাকচুয়ালি আমি কিছু বিষয় ফিল করি। আমি দেশে ছিলাম, আমি সহকারী অধ্যাপক হিসেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তিতে ছিলাম। তো সেখানে আমি এত প্রতিকূলতার মধ্যেও বেশ কিছু গবেষণা আমি করেছি। আমি বাংলাদেশে থাকতেও ফ্লেম রিটার্ডেড নিয়ে কাজ করেছি। তো এখানে বাংলাদেশের যে লিমিটেশন গুলো সেটা হচ্ছে যে আপনি জানেন যে প্রথমত আমাদের ইন্ডাস্ট্রি এবং আমাদের যে ইউনিভার্সিটি, এটার কোনো কোলাবোরেশন নাই। ইভেন আপনি অবাক হবেন যে আমাদের ছাত্রছাত্রী নিয়ে যখন আমরা একটা ইন্ডাস্ট্রি ভিজিটের পারমিশন চাইতাম, এটাও অনেক ইন্ডাস্ট্রি দিতে চাইতো না, কারণ তাদের প্রোডাকশন হ্যাম্পার হবে। তো এটা আমি খেয়াল করেছি কিছু কিছু ইন্ডাস্ট্রিতে, আবার অনেক ভালো ইন্ডাস্ট্রি যেগুলো আমাদের খুব ভালো সাপোর্ট দিয়েছে। তো আমাদের বাংলাদেশের যেটা দরকার সবচেয়ে, যেটা আমি মনে করি, আমাদের
ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি কোলাবোরেশন দরকার। যে ইউনিভার্সিটি গুলো, আমেরিকান ইউনিভার্সিটি গুলো কথা বলি, যেমন আমি এখানে পিএইচডি করি, আমার ফান্ডটা টোটালি ইন্ডাস্ট্রি থেকে আসে। তো ইন্ডাস্ট্রি আমাদের কিছু প্রোটোকল দিয়েছে, বলেছে যে ঠিক আছে এটা আপনারা করতে পারেন কিনা দেখেন। মানে আমি যে করতে পারবো এইটা তারা শিওর না, বাট তারা আমাকে টাকা দিয়েছে, আমাকে ম্যাটেরিয়াল দিয়েছে এবং তাদের ইন্ডাস্ট্রি অ্যাক্সেস দিয়েছে, সবকিছু দিয়েছে যে তুমি ট্রাই করো এটা পারো কিনা। এবং আমার যে কাজ আল্লাহর রহমতে আমি পেরেছি, এবং এটা আমি কোনো পাবলিকেশন করতে পারবো না, কারণ এটা কনফিডেন্সিয়াল, ওই ইন্ডাস্ট্রি এই প্রোডাক্টটা হবে। সো সিম্পলি যদি আমি শেয়ার করি আমি কি করি, সেটা হচ্ছে আপনি যে এসডিজির কথা বললেন, আমি সেটাই করতেছি। আমরা যে প্রচলিত যে আপনার এই যে মেডিকেল সেক্টর বলেন বা পার্সোনাল প্রোটেক্টিভ যে টেক্সটাইল গুলো বলেন, এগুলো কিন্তু আমরা ইউজ করি, মনে করেন যে 90% পলিপ্রোপাইলিন। সো আমি এই পলিপ্রোপাইলিনকে রিপ্লেস করার কাজ করতেছি, যে আমি যে ম্যাটেরিয়াল নিয়ে কাজ করি সেটা একদম 100% কম্পোস্টেবল। আপনি ইউজ করার পর ফেলায় দিবেন, সেটা 60 ডেজের মধ্যে বায়োডিগ্রেডেবল, মানে মাটির সাথে মিশে যাবে। সেটা আপনার ফেস মাস্ক হোক, সেটা গাউন হোক, সেটা ব্যান্ডেজ হোক, হোয়াট এভার ইট ইজ। সো আমি এটা নিয়ে কাজ করতেছি এবং ইন্ডাস্ট্রি আমাকে ফুল ফান্ড দিয়েছে। তো আমাদের দেশে আমাদের এই জিনিসটা করা দরকার। যদিও আমাদের দেশে এখন আর&ডি হয়েছে, বাট আর&ডির একটা পার্ট ইউনিভার্সিটির সাথে কানেক্ট করা দরকার, যে ছাত্ররা আসবে, তারা গবেষণা করবে, তারা একদিকে ডিগ্রিও পাবে, আমরা একটা নতুন প্রোডাক্ট পাবো। এই জিনিসটা আমাদের বাংলাদেশে করা দরকার। এটা কেন জানি ইন্ডাস্ট্রি এগিয়ে আসে না, বা আমাদের যারা টিচার আছে আমরা ওইভাবে কানেক্ট করতে পারি না। সো এটা একটা বিষয় আছে, আপনার এই পয়েন্টে আমি একটু বলতে ভুলে যাব। আপনি যে কথাটা বললেন না ইন্ডাস্ট্রি একাডেমি, আসলে আমাদের ইন্ডাস্ট্রি গুলোর বেস যখন শুরু হয়েছে না, সেখানে কিন্তু যে আজকে যে জায়গায় পড়াশোনা ছিল, আজকে থেকে 30-40 বছর আগে পড়াশোনা বা যারা এন্টারপ্রেনিয়র ছিল, তারা কিন্তু সেই দিকে সেই চিন্তা ভাবনার লোক ছিল। তা মানে একটা জিনিস হলো যে আপনি দেখবেন বেশি বড় বড় সফল ব্যবসায়ী, একটু দেখবেন যে শিক্ষাগত যোগ্যতা বলেন বা যাই বলেন, তারা হয়তো তাদের ভীষণ ওই যে ইথিক্স এবং সততার কারণে দেশে অর্থনীতি অনেক বড় অবদান রাখছে। কিন্তু ওই জায়গাটায় কাজ করার মেন্টালিটি, আপনি যতই পয়সা আলা হন না কেন বা যতই আপনি এডুকেশন না থাকলে আপনি একটা জায়গায় ছায়া থাকবেন, এটাই একটা নিয়ম। আমাদের দেশের ক্ষেত্রেও সেটা হয়েছে যে আমরা এক জায়গায়, সব ইন্ডাস্ট্রি এক জায়গায় গিয়ে আটকে গেছে। তারা ভীষণ করতে পারে না যে পরে যে এক্সপার্ট দরকার, রিসার্চ দরকার, রিসার্চে তখন তারা মনে করতো যে এটা অনেক পয়সা খরচ, আজিরা পয়সা। কিন্তু এখন সবাই রিয়েলাইজ করতেছে যে রিসার্চ ইজ এক্সপেন্সিভ বাট নেসেসারি। আমার কাছে যেটা মনে হয়, আমি এটা নেগেটিভ নেই না, আমাদের অনেক অবস্টেকলস অবশ্যই আছে। তো সেই অবস্টেকলটা আপনি যদি গত 10 বছরের তুলনায় হিসাব করেন, তাহলে দেখবেন যে অনেক কিন্তু আর&ডি যেমন যোগ হয়েছে, যেমন এখন বর্তমানে গত 2-3 বছর আমি যেই সেমিনারে যাই, যেখানে কথা বলি, সব স্টুডেন্টরা কিন্তু খুব কনসার্ন যে সার্কুলার ইকোনমি নিয়ে। আমি শুধু একটা সবাই বলি এইচডিজি গোল নিয়ে তোমরা পড়াশোনা করো, ওটা কি আছে দেখো। আমরা তো জানি না এইচডিজি গোল, ঠিক আছে? আপনি রিসার্চ করতেছেন বলে আপনার কাছে অনেক কিছু জানা, কিন্তু আমাদের স্টুডেন্টরা তো সেই জায়গাগুলো জানে। তো আমার মনে হয় যে ওই গ্যাপটার কারণেই আমাদের এই জায়গাটা আজকে এই অবস্থা। আমার মনে হয় যে সামনের দিকে টেক্সটাইলে কিন্তু অনেক সুযোগ, চাকরির সুযোগ হয়েছে, এক্সপার্ট নিচ্ছে, এবং বড় বড় ইন্ডাস্ট্রি কিন্তু আর&ডি, যে বললেন না যে গোপনে মানে নিজেদের রিসার্চ বেস, জুবের কিন্তু অনেক বড় রিসার্চ খরচ করে বাংলাদেশে, আমি যেটা জানি। আরো কিছু ফার্ম আছে, তো সেটাই যে আপনারা যেমন ইউএসএ তে চেষ্টা করতেছেন, বাংলাদেশে যতটুকু পারা যায় বাংলাদেশিদের জন্য যতটুকু সম্ভব আমরা করতেছি। তো এটা অনেক বড় ব্যাপার। আর এখানকার সুযোগ কম, তো এখন এই সুযোগটা হয়তো সামনের দিন আস্তে আস্তে ইন্ডাস্ট্রি, আমাদের যে থার্ড জেনারেশন ব্যবসায় বাংলাদেশে, এখানে ম্যাক্সিমাম ছেলেপেলেরা কিন্তু হাইলি কোয়ালিফাইড, ঠিক আছে? তারা বিদেশে পড়াশোনা করে ব্যাক করছে, বাংলাদেশে আইসা ইন্ডাস্ট্রির হাত ধরছে। বাবারা হয়তো, আমার বাবা পড়াশোনা জানতো, কিন্তু আমরা পড়াশোনা করছি, আমরা যা করছি আবার আমাদের থার্ড জেনারেশন তার থেকে আরো বেশি, ঠিক আছে? তো হয়তো এই গ্যাপটা আমি মনে করি, এই গ্যাপটার কারণে কারো ফ্রাস্ট্রেশনের কিছু নেই। হ্যাঁ, একটা জেনারেশনের তো একটা স্যাক্রিফাইস করতে হয়। আপনি আপনার জেনারেশনে একটা স্যাক্রিফাইস করছেন, তারপরে এরা স্যাক্রিফাইস করবো হয়তো 1 যুগ পরে আমরা অনেক কিছু দেখবো আমেরিকার মতো বাংলাদেশে রিসার্চ হইতেছে বা সুযোগ পাইতেছে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি আমার একটু শেয়ার করলাম আমার কথাটা। তো আমি দ্বিতীয় কথা যেটা বলবো সেটা হচ্ছে
আমাদের বাংলাদেশের যে একাডেমিক যে সিলেবাসটা সেটা হচ্ছে আমেরিকা বা অন্য দেশের মতো না। যেমন আমি এখানে যা পড়ছি আমি দেশে সেটা পড়তে পারি নাই। এর কারণটা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমটা ইন্ডাস্ট্রি বেস। কারণ আমাদের স্টুডেন্টরা পড়ে কি করবে, যেমন তারা ইন্ডাস্ট্রিতে কাজ করবে। সো তাদের যদি আমি এমন কিছু পড়াই যেটা ইন্ডাস্ট্রির সাথে রিলেশন নেয় বা আমাদের ইন্ডাস্ট্রি ওইটা নিয়ে কাজ করে না, সো তাদের পড়াটা বৃথা হবে। কারণ আমাদের স্টুডেন্টরা পড়ে কি করবে, ইন্ডাস্ট্রিতে জব করবে। সো পড়াশোনাটা ওই রকম রাখা দরকার যেটা ইন্ডাস্ট্রিতে বর্তমানে হয়। সো এখন পর্যন্ত আমাদের এইটা রয়েছে। যেমন আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রি গুলো কি করে, এখন সিএমটির কাজ করতেছে। সো আমাদের স্টুডেন্টকে ওইগুলোই আমরা শেখাই ইউনিভার্সিটিতে। সো আমরা যদি স্মার্ট টেক্সটাইল পড়াই, আমরা যদি এই যে ইনোভেশন টাইপ কিছু পড়াই, যে মনে করেন যে যেটা হচ্ছে অটোমোবাইল ইউজ হচ্ছে, যেটা হচ্ছে এয়ারক্রাফটে ইউজ হচ্ছে, বা যেগুলো নাসাতে ইউজ হচ্ছে, এগুলো আমরা পড়াইতে পারি না আমাদের স্টুডেন্টকে। কারণ এগুলো পড়ায় তারা অ্যাপ্লাই করবে কোথায়? সেগুলো অ্যাপ্লিকেশন তো আমাদের দেশে হয় না, ওগুলো ইন্ডাস্ট্রি আমাদের দেশে নাই। সো আমরা এইটা একটা কোলাবোরেশন করতে পারিনি সিলেবাসের সাথে। সো এটা একটা বড় লিমিটেশন আমাদের দেশে। সো এই স্টুডেন্ট গুলা আমাদের তারা যখন রিসার্চ নিয়ে চিন্তা করে, বা তারা যখন কোনোভাবে বিভিন্ন মিডিয়াতে জানে যে এখন বর্তমান বিশ্বে এই ধরনের রিসার্চ হচ্ছে, সো তখন তারা যখন আমেরিকাতে আসে তাদের কাছে এই ফিল্ডটা নতুন হয়ে যায়। সো এইটা একটা বড় ধরনের গ্যাপ আমাদের রয়েছে, আমি যেটা ফিল করেছি। তো এই দুটা জিনিসের যদি সমন্বয় করা যায়, সো আই থিঙ্ক আমাদের দেশটা অনেক আগিয়ে যাবে। এবং এক্ষেত্রে দুজনকে আগানো উচিত। আমাদের এই যে আমরা যেটা বলি যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তো সেটাতে ধরতে গেলে আমরা শুধুমাত্র যে সিএমটি নিয়ে পড়ে থাকবো, এইটা আসলে আমরা পারবো না, টিকে থাকতে পারবো না। সো আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে চিন্তা করা দরকার যে টেক্সটাইল শুধু কনভেনশনাল হয়তো না থেকে, যেটা মানে বর্তমান বিশ্বে যেগুলো চলছে সেগুলোর দিকে যাও। যেমন আমার ডিপার্টমেন্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ার, বাট আমি টেক্সটাইলের জব করি না, রিসার্চ করি না, বাট একটা টেক্সটাইলের সাথে একটা কানেকশন আছে। যেমন আমি যদি বলি মেডিকেল টেক্সটাইল, সেটা কিন্তু টেক্সটাইলের একটা বেস ম্যাটেরিয়াল আমি ইউজ করি। বাট আমি কি করি, আমি ট্রিপলি নলেজ আমার দরকার হয়, আমার সিএসসি নলেজ দরকার হয়, সেগুলোকে আমি কম্বাইন করে পড়াশোনা করতে পারি বা আমার রিসার্চ করতে পারি। তো এইটা একটা বড় ধরনের গ্যাপ রয়েছে। সো আপনি একটা কোশ্চেন করেছিলেন, সেটা হচ্ছে যে আহ, আহ, সেটা আবার হচ্ছে করব। যে বিভিন্ন এইচডিজিডি বা যে সাস্টেনেবল থিং যেগুলো, সেগুলো এখন আমেরিকাতে যে রিসার্চ গুলো হয় সেগুলো সবচেয়ে বেশি যেটা প্রায়োরিটি দেওয়া হয় সেটা হচ্ছে সেফ ইনভায়রনমেন্ট। মানে আমি এমন কোনো প্রোডাক্ট তৈরি করব না বা এমন কিছু নিয়ে গবেষণা করব না যেটা ইনভায়রনমেন্টের ক্ষতি করবে। এই প্রোডাক্টে ইনোভেশনে কোনো এজেন্সি বা কোনো গভর্নমেন্ট ফান্ড দেবে না। প্রথম কনসার্ন সেটা যেন ইনভায়রনমেন্টের জন্য সেফ হয়, সেটা আইদার ফ্লেম রিটার্ডেন্ট হোক, আইদার স্মার্ট টেক্সটাইল হোক, হোয়াট এভার ইট ইস। যেমন আমার ল্যাবে ফ্লেম রিটার্ডেন্ট কি নিয়ে কাজ হয়, যে কেমিক্যাল গুলো আমরা ইনস্টল করি সবগুলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। সেটা হতে পারে এক্সিস্টিং অথবা আমরা নতুন তৈরি করি, সেটা আমরা কেমিক্যালে সিনথেসিস করে নতুন একটা কেমিক্যাল তৈরি করি, ওইটা আমরা ফেব্রিকে ইউজ করি যাতে সেটা ফ্লেম প্রতিরোধী হয় এবং কনভেনশনাল যে হ্যাজার্ডাস কেমিক্যাল আছে সেটা থেকে যেন মানে বেট করতে পারে, মার্কেটে টিকে রাখতে পারে। এটা আমাদের ল্যাবে কাজ হয়। আর আবার যেটা বলি যে এই যে আমি যেটা কাজ করছি, যেমন আমরা ফেস মাস্ক পরি, সেটা পলিপ্রোপিলিন। সো এটা আপনার মোর দ্যান 100 ইয়ার্স লাগবে আপনার অভ্যস্ত হইতে। বাট আমি যেটা করি, আমি হচ্ছে আপনার যেটা বায়োবেস পলিমার দিয়ে করি, যেটা আপনার পিএলএ, পিবিএস, পিএইচএ, এগুলো এগুলো পলিমার সম্পর্কে আমাদের দেশে এখনো অবহিত না। ওরা এই পলিমার গুলো এখনো জানে না যে এগুলো আসলে কি। বাট এগুলো আমরা টন কে টন এগুলো আমরা প্রডিউস করতে পারি। এবং এগুলো মজার বিষয়, এটা বায়োপ্লাস্টিক এবং এটা বায়োডিগ্রেডেবল। বাট এগুলো আমরা এখনো বাংলাদেশ এগুলো ওইভাবে পরিচিত না। বাট আমরা এগুলো এখন ফেস মাস্কে ইউজ করতেছি, গাউনে ইউজ করতেছি, মেডিকেল টেক্সটাইলে বেস মেটাল হিসেবে ইউজ করতেছি। মানে সবচেয়ে বেনিফিট যে আমি ইউজ করব, ফেলা দিব, সেটা পচে যাবে। সো এখন মানে বিশ্বটা এই দিকে আগাইতেছে, কিন্তু আমরা আসলে দেশে এগুলো মানে ইনস্টল করতে পারি নাই। বাংলাদেশে এক প্রফেসর আমার কাছে 100 গ্রাম পিএলএ চাইছে, সেটা আমি পাঠাইতে পারতেছি না এখান থেকে, মানে সে তার রিসার্চের জন্য। অথচ আমরা এখানে টন কে টন ইউজ করতেছি। মানে কত বড় একটা গ্যাপ রয়ে গেছে আমাদের রিসার্চ এবং এডুকেশন সিস্টেম।
এভরিথিং। সো যাই হোক, আমরা চেষ্টা করতেছি আমাদের যে স্টুডেন্ট গুলা যারা হচ্ছে আমেরিকার স্বপ্ন দেখে, ইউরোপের স্বপ্ন দেখে, তাদেরকে আমরা এগুলো পরিচিত করার একটা চেষ্টা করতেছি। যেমন আমরা এখানে কি করতে পারি যে তাদের হচ্ছে রিসার্চ সম্পর্কে একটা বেস ধারণা দিব। সো যে ফিল্ডে কাজ করতে চায়, সাপোজ আমার ল্যাবে হাইড্রোজেন নিয়ে কাজ হয়, আমার ল্যাবে স্মার্ট টেক্সটাইল নিয়ে কাজ হয়, ফ্লেম রিটার্ডেন্ট, বিভিন্ন ফিনিশ, বিভিন্ন কোটিং, তারপর নন ওভেন নিয়ে কাজ হয়। তো কোনো স্টুডেন্ট যদি আমার ল্যাবে আসতে চায়, তাকে যেন আমি পরিচয় করে দিতে পারি যে আসলে বর্তমানে কোন কোন ফিল্ডে আমার ল্যাবে কাজ হচ্ছে, এবং এই ল্যাবে যদি আসতে চাও তোমাকে কি কি বিষয়গুলো জেনে আসতে হবে বাংলাদেশ থেকে। সো এই বিষয়গুলো আমরা তাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই। এটা হচ্ছে আমাদের একটা উদ্যোগ। ধন্যবাদ। এই উদ্যোগটা আসলে খুবই ভালো, মানে অনেকে প্রিলিমিনারি মানে আসার আগে গাইডলাইন দেওয়া যায় পিএইচডি করার জন্য বা রিসার্চ করার জন্য কি কি লাগবে না লাগবে, সেই প্রিপারেশনটার জন্য আপনাদের প্ল্যান আমি শুনছি অনেকক্ষণ ধরে, আপনার শুরুর কথাটা আমি শুনছি আপনাদের প্ল্যাটফর্ম সম্বন্ধে। আমাদের প্ল্যাটফর্মটা কিন্তু অনেক বড়, মানে টেক্সটাইল গার্মেন্টস মার্চেন্ডাইজিং ব্লগ বা বলুন, প্রায় আমাদের সাথে বাংলাদেশের সব টেক্সটাইল স্টুডেন্টরা জড়িত আছে, প্রায় 3 লক্ষ ইন্ডাস্ট্রি প্রফেশনাল, 3,20,000 ফলোয়ার্স আছে এই পেজটায়, ওকে। যেটা আমি ফাউন্ডার। প্রায় 10 বছর থেকে আমাদের পেজটা আপনারা দেখছেন কি জানি না, 10 বছর থেকে আমরা ইন্ডাস্ট্রি একাডেমি নিয়েই কাজ করতেছি, প্রচুর কাজ করতেছি এখন। তো রিসার্চ বেস কাজ করার সময় তো ওই কারণে আমরা আপনাদের এই প্রোগ্রামটা আমি আমার পিয়াতে শেয়ার করছি। তো আপনার আজকের অনুষ্ঠানের ডিটেলসটা আমরা শেয়ার করব, তাতে যে উদ্দেশ্যে আপনারা আসলে আপনি যে শুরুর দিকে আপনার কথাগুলো শুনছি আমি, এবং আমি বুঝতে পারছি যে আপনার এটা অনেক বড় একটা কাজ হবে। মানে এই গ্যাপ গুলো আসলে অনেকে না যায় নাই, অনেক কিছু মানে অনেক কিছু আগাইতে পারে। অনেক ভালো উদ্যোগ, আমার কাছে খুব ভালো লাগছে। আমরাও এমন কিছু করতে চাইতেছি কোলাবোরেশন তার সাথে, আমাদের সুইডিশ একটা কোম্পানির সাথে কথা হচ্ছে আমাদের ব্লগের সাথে। তো এই জন্য আমি বললাম যে আমিও থাকবো, শুনবো। আমি ঠিক আছে, বাকি তবে কারো স্যার কোশ্চেন আমি থাকবে? আপনাকে আরেকটা কথা বলি। আপনি যেহেতু আমাদের জয়েন করেছেন, আমি খুবই খুশি হয়েছি। তো আপনাদের প্ল্যাটফর্ম সহ আমাদের যে একটা উদ্যোগ আছে, আমরা প্রতি বছর একটা রিসার্চ, একটা ইনোভেশন, একটা অ্যাওয়ার্ড দিব আমরা আর কি। মানে এটা আমরা চালু করব। সো আমরা 10 জন স্টুডেন্টকে এই অ্যাওয়ার্ডটা দিব, মানে মিনিমাম 10,000 করে পাবে প্রতিটা স্টুডেন্ট। এটা প্রতি বছর একটা কম্পিটিশন হবে যে রিসার্চ ইনোভেশন এইরকম একটা, তারা তাদের আইডিয়া শেয়ার করবে। এই আইডিয়ার উপর আমরা আমরা রিভিউ করব, আমাদের বিভিন্ন বোর্ড থাকবে। সো এটা আমরা প্রতি বছর একবার করে করব, এবং মিনিমাম 10,000 করে একজন স্টুডেন্ট অ্যাওয়ার্ড পাবে, সেটা বাড়তেও পারে। সো এইটা আমরা মানে করব আর কি, যাতে করে যে স্টুডেন্ট এই ইফোর্টটা দিবে সে একটা একটা অনার পায়, এরকম একটা সেটা উদ্যোগ। আপনাকে আমি আরেকটা রিকোয়েস্ট করে যাব আজকে, যে আপনি দেখেন যে আপনার এই প্ল্যাটফর্মে আমাদের টেক্সটাইল নিয়ে কোনো বিষয় নিয়ে আলোচনা করা যায়, ওয়েবিনার করা যায়, ঠিক আছে? তাহলে আমরা আরো ইন্ডাস্ট্রিকেও কানেক্ট করবো আমরা, ঠিক আছে? যারা আমার সাথে লিঙ্ক আছে ইন্ডাস্ট্রির আরো, হ্যাঁ, যারা রিসার্চ নিয়ে কাজ করতে চায়, বা আমাদের টেক্সটাইলে যদি আরো কিছু ইনস্টিটিউট প্রাইভেট আরো ছেলেপেলে ইন্টারেস্ট হইতে পারে আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে। যদি টেক্সটাইল আজকে তো একটা আলোচনার বিষয় ছিল, আমার মেইনলি আজকে যোগ দেওয়া যে আপনাদের সাথে পরিচয়। তো আমি চাই যে আগামীতে যদি একটু প্ল্যান করেন এরকম একটা ওয়েবিনার, তাহলে আমরা টেক্সটাইল নিয়ে একটু আলোচনা। আচ্ছা, আমি একটু কিছু বলতে চাই, সেটা হচ্ছে না, যেহেতু আপনার বিশাল প্ল্যাটফর্ম আছে এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রির সাথে সরাসরি একটা নেটওয়ার্ক বা কানেকশন আছে, এখন এটা অনেক দিন, মানে আমার অনেক আগে চিন্তা ছিল যে আমাদের আসলে টেক্সটাইল ইন্ডাস্ট্রির যে মেইন প্রবলেম বর্তমানে, যে আর কি ড্রব্যাক গুলো আছে, এগুলা নিয়ে কোনো রিসার্চ করা যায় কিনা, যে সামগ্রিক ইন্ডাস্ট্রি বা বর্তমানে ফরেন মার্কেটে কি দরকার, এবং আসলে আমরা কোথায় আছি এবং আমাদের কি দরকার। আর নেক্সট স্টেপ, যেমন এখন তো ইন্ডাস্ট্রি 4.0, সামনে হয়তো 5.0 আরো আসবে, মানে আরো অ্যাডভান্স করার জন্য মানে আমাদের কি দরকার এখন।